আমাদের লাস্ট যেটা হয়েছে, আচ্ছা তো এবার লাস্ট দিন আমাদের যেটা হয়েছে সেটা হয়েছে যে আমরা এই পার্শ্বীয় যে সরণ হয় সেই পার্শ্বীয় সরণ সম্বন্ধে আমরা এর ক্যালকুলেশনটা করেছিলাম। এই পার্শ্বীয় সরণের পরে যেটা হয় সেটা আজকে আমরা শুরু করব, এবং সেটা হচ্ছে রিয়েল ডেপথ এবং অ্যাপারেন্ট ডেপথের যে কনসেপ্টটা সেটা। আচ্ছা, এখানে কোনো নিউমেরিক্যাল করানো হয়েছিল? আচ্ছা, অঙ্ক যেটা করানো হয়েছিল, উম, প্রতিসরণের মধ্যে পার্শ্বীয় সরণ, তো এখানে একটা নিউমেরিক্যাল টিআইটা হয়েছে, তাহলে একটা নিউমেরিক্যাল এখানে করতে হবে। তো আমরা একটা নিউমেরিক্যাল দিয়ে শুরু করছি। আচ্ছা, কি না, 15 সেন্টিমিটার বেধ বিশিষ্ট, 15 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাচের ফলকে বিপরীত পৃষ্ঠদ্বয় পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। একটি রশ্মি, একটি রশ্মি উক্ত ফলকের উপরে, একটি রশ্মি উক্ত ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়।
অপ্রকৃত হয়। ওর মধ্যে দিয়ে নির্গত হয়ে গেলে, ওর মধ্যে থেকে নির্গত হয়ে গেলে নির্গত হয়ে গেলে রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? পরে ফের এটা, রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? স্যার এটাতে তো কাচের মিউটা তো দেওয়া নেই। কাচের মিউ, কাচের মিউ লিখে নে। পড়বা, কাচ হচ্ছে গিয়ে জলের 1.3, তাহলে কাচের 1.5, মিউটা 1.5 লিখে নে। কই জয়েন্ট ডিটেলসটা কোথায়? টি জে এইচ আই জেড ইউ টি, টি জে
জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিয়ে হয়ে যাবে, জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু না। ফর্মুলা কি আছে? ফর্মুলা হচ্ছে যেটা, এই যে টি সাইন থিটা, এই যে এই ফর্মুলাটা, টি সাইন থিটা 1 - টি সাইন আই 1 - cos i by root of mu square minus sin square i। ব্যাস, এখানে জাস্ট ভ্যালু বসাতে হবে, আর কিছু কাজ নেই। টি বেদ দাদা অ্যান্সার হচ্ছে 2.25 সেন্টিমিটার। 2.25 সেন্টিমিটার, ভুল এসেছে। টি বেদ কত বলেছে দেখ, বেদ 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 কোথায়, 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার বেদ বসিয়ে দে, ইন্টু সাইন আই কত, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 1 - cos 60 ডিগ্রি ডিভাইডেড রুট অফ মিউ স্কোয়ার মানে হচ্ছে 1.5 এর স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন 60 ডিগ্রি তার স্কোয়ার। এই হচ্ছে গল্প, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 15 sin 60 হচ্ছে √3/2, 1 - cos 60 হচ্ছে হাফ, তাহলে 1/2 2 নিচে গেল, রুট অফ 1.5 এর স্কোয়ার মানে 2.25, মাইনাস সাইন 60 মানে হচ্ছে √3/2 তার স্কোয়ার মানে 3/4। এই হচ্ছে গল্প। 15 ইন্টু √3/2 ব্র্যাকেটে 1 - 1/4 ইন্টু 2.25 মানে 4 দুগুণি 8 আর 1 9, 9 - 3 মানে 6/4, তার মানে 2√6 হবে, 2√6, আর 4টা 2 হয়ে উপরে উঠে যাবে, 2 2 কেটে যাবে। তাহলে বেসিক্যালি হবে 15√3/2 1 - 1/√6, এইটা। তাহলে এবার সেটা যদি আমি গুণ করে দিই √3টা, মানে এই টার্মটা যদি ভিতরে গুণ করে দিই, তাহলে 15/2 সামনে থাকবে, √3 - 1/√2 হবে, কারণ √3 দিয়ে √6 কেটে গেলে √2 পড়ে থাকবে। এখন এইটাকে আমাকে জাস্ট বসাতে হবে, 15/2 মানে হচ্ছে 7.5, √3 মানে 1.732, তাই তো, 732 মাইনাস 1/1.414, এই হচ্ছে কেস। এবার এটা তুই, তাহলে কত হচ্ছে, √3 - 1/√2, 15/2। সাইন্টিফিক ক্যালকুলেটর, তাহলে কত হচ্ছে জানো, 1/1.414, এইটা, এর সাথে এইটা মাইনাস হয়েছে √3 থেকে, তাই তো, এটা মাইনাস হয়েছে, হ্যাঁ √3 থেকে এটা মাইনাস হয়েছে। তাহলে √3 থেকে এটা মাইনাস হলে আনসার আছে তো এখানে, হ্যাঁ। তাহলে √3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আনসার, এইটা। এইবার এই জিনিসটার আবার বোধহয় এর সাথে বোধহয় 7.5 গুণ আছে না, এর সাথে ইন্টু 7.5, 7.5, 7.6, 7.683 বা 7.69, 7.69, তাহলে আনসার হবে 7.69 সেন্টিমিটার। তো দিস ইজ দ্য আনসার। হুম, 7.69, একদম স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা, কিন্তু ফর্মুলা মনে না থাকলে আর ওই ক্যালকুলেশন ঠিকঠাক না করতে পারলে হবে না অঙ্ক। এই অঙ্কে মাথা খাটানোর কিছু নেই, হাত চালানোর কিছু নেই, কোনো কিছু বুদ্ধি খাটানোর কিছু নেই, কিছুই নেই, শুধু একটু মনে রাখতে হবে ওই ফর্মুলাটা। আর মোস্ট অফ দ্য কেসে এই ফর্মুলা
স্টুডেন্টরা কি করে সেটা আমি আর আলাদা করে বললাম না, ওটা আমার থেকে তোরাই ভালো জানিস। যাই হোক, তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, তাহলে এই সম্পর্ক, এই যে পার্শ্ব সরণ হয় সে রিলেটেড যে নিউমেরিক্যাল আসে সেগুলো কিরকম টাইপের আসে একটা দেখিয়ে দিলাম। বইতে এই নিউমেরিক্যালটা করানো রয়েছে, আমি ওটাই করিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমতলের, যে সমতলে যে আমরা প্রতিসরণ দেখছি, এই সমতলে প্রতিসরণের দরুন যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্ব কিরকম তৈরি হচ্ছে। তাহলে সমতলে প্রতিসরণের জন্য গঠিত প্রতিবিম্ব, সমতলে প্রতিসরণের জন্য গঠিত প্রতিবিম্ব। দেখ, প্রতিবিম্ব আমরা কাকে বলি? প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি? প্রতিবিম্ব বলতে আমরা বুঝি যে আমার একটা বস্তু রয়েছে, এই একটা বস্তু রয়েছে যেটাকে আমি অবজেক্ট বলি। এই অবজেক্ট থেকে যে আলোগুলো বেরোচ্ছে, এই অবজেক্ট থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোগুলো যদি অন্য কোথাও গিয়ে মিলিত হয়, তাহলে এই অবজেক্টটার একটা রেপ্লিকা সেখানে আমি দেখতে পাবো, একটা কপি দেখতে পাবো। এটাকে আমরা তার ইমেজ বলি। বা অনেক সময় এমন হয়, এইখান থেকে আলো বেরিয়ে, এই অবজেক্টটা থেকে আলো বেরিয়ে, আলোগুলো একটা মানুষের চোখে এমন ভাবে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই আলোগুলো এইখানে একটা বস্তু থেকে আসছে, অর্থাৎ এই বস্তুটাকেই এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এটাও একটা বস্তুটার ইমেজ। এটা হচ্ছে বস্তুটা সৎ বিম্ব, আর এটা হচ্ছে বস্তুটা অসৎ বিম্ব। তো এটা হচ্ছে ইমেজের কনসেপ্ট আমাদের, ঠিক আছে? তাহলে এখন দেখি এখানে সেই ইমেজটা কোথায় কাজে লাগছে। এখানে সেই ইমেজের ইউজেসটা আমি একটু দেখতে চাই। তো এখানে আমরা ইমেজ দেখব। আলো তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে। তাহলে আলো যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যাবে, তার জন্য আমরা কি করছি, আলোর যে গতিপথটা সেটা আমরা একটু ডিফাইন করে দিচ্ছি, যে আলো কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখতে চাইছি যে আলো যখন ঘন থেকে লঘুতে যায়, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি সিন হয়। আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায় তখন কি সিন হয়, আলো যখন লঘু থেকে ঘনতে আসে তখন কি সিন, দুটোই জিনিস আমরা দেখবো। তাহলে ধর এখানে একটা আমি বিভেদ তল দিচ্ছি, এটা একটা বিভেদ তল। আলো এখানে কোথা থেকে বললাম, ঘন থেকে লঘুতে। তো ধর নিচে জল রয়েছে, এখানে এসে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়েছে, এই জায়গাটা। এই জায়গাটা জলে ভর্তি হয়েছে। হুম। এবার আলো, তাহলে এটা রয়েছে ওয়াটার সে, আর এটা রয়েছে এয়ার, ঠিক আছে? এখানকার মিউ, এটা মিউ 1 যেটা কিনা 1, এটা মিউ 2 যেটা কিনা মিউ 2টাকে মিউ দিয়ে লিখেছি, ঠিক আছে? তাহলে এবার আলো ঘন থেকে লঘুতে আসবে, আমি একটা বিভেদ তল এখানে এঁকে নিলাম, এই যে হচ্ছে বিভেদ তল। এবার আলো আসছে, এই আলোটা আসছে, ধর এইখানে একটা কিছু একটা বস্তু রাখা আছে, এখানে একটা কয়েন মতো রাখা আছে ধর, এই কয়েন থেকে আলোটা আসছে। তাহলে এই কয়েন থেকে আলো এখানে আসছে, তাহলে এটা হচ্ছে কি আলোর গতিপথ জলের মধ্যে। এখন এই আলোটা যাওয়ার কথা ছিল এখান থেকে সোজা বাইরের দিকে, এরকম আলোটা যাওয়ার কথা ছিল এরকম সোজা বাইরের দিকে, কিন্তু যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে,
তো আলোটা যাচ্ছে ফাইনালি এই পথে। এবার এটা আমি একটা রে এঁকেছি। এইরকম এই এই যে আলো বস্তুটা থেকে আলো তো আরো, এটা তো আমি একটা পয়েন্টে ফেললাম, মানে আমি এখান থেকে এই বস্তুটা থেকে এই দিকে যে আলোটা গেছে সেটা দেখালো। এবার ধর এই বস্তুটা থেকে এই দিকেও তো আলো গেছে, তাহলে এখানেও যদি আমি একটা অবিলম্ব টানি, এই দিকে যে আলোটা গেছে সেখানেও যদি একটা অবিলম্ব টানি, তাহলে ওর যাওয়ার কথা যেন সোজা, ও অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে, ও এরকম বেঁকে যাবে। ঠিক আছে, আমি দেখাই একটা, দেখালে পরে বুঝতে পারবি। আর একটা ডিরেকশনে আমি দেখাচ্ছি, ঠিক আছে, যে আলোটা এখান থেকে ধর এইখানে গিয়ে পড়লো, তাহলে ওখানে একটা আমাকে অবিলম্ব আঁকতে হবে। এই যে এখানে পড়েছে, তাহলে ওর যাওয়ার কথা কোন দিকে, তাহলে ওর যাওয়ার কথা এই দিকে, সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ও কি করবো, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ও জেনারেলি যাবে কোন দিকে, এই দিকে, অবিলম্ব থেকে একটু দূরে সরিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এবার তুই ভালো করে খেয়াল কর, এখান থেকে যে আলোগুলো এই বস্তুটা থেকে যে আলোগুলো এখানে যাচ্ছিল, সেগুলো উপরে গিয়ে প্রতিসরণ হয়ে এইভাবে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে কেউ যখন দেখছে, এখান থেকে যখন কেউ দেখছে, সে কি দেখছে, যে জলের উপরিতলে আলোগুলো এইরকম করে তার চোখে আসছে। অর্থাৎ সেই এই আলোগুলোকে পিছনের দিকে সে যদি এক্সটেন্ড করে, এই আলোগুলোকে সে যদি পিছনের দিকে এক্সটেন্ড করে, আমি এক্সটেন্ড করে দেখাচ্ছি, এই অন্য কালার দিচ্ছি আমি, এই আলোগুলোকে সে যদি পিছনের দিকে এক্সটেন্ড করে, ধর এখানে, তাহলে এই উপরের যে মানুষটা চোখে দেখছে তার মনে হবে এই দুটো রে এসেছে এই পিছনের এই একটা বিন্দু থেকে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ ওই মানুষটি যে উপর থেকে দেখছে, সে এই বস্তুটাকেই এইখানে দেখতে পাবে, দেখো, কারণ ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে। আমি বোঝাতে পেরেছি? অর্থাৎ তুই যদি এখানে একটা স্কেল আঁকিস, তুই যদি এখানে একটা স্কেল ধরিস, তাহলে তুই দেখবি এই স্কেলের এই বিভিন্ন, ধর এটা 0, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম ধর ডেপথ আছে, ঠিক আছে। এরকম স্কেল যদি তুই ধরিস, তুই দেখতে পাবি যে বস্তুটা এই, মানে এখান থেকে উপর থেকে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার নিচে ছিল যে বস্তুটা, সত্যি সত্যি 7 সেন্টিমিটার নিচে রাখা হয়েছে, কিন্তু উপর থেকে দেখলে সেই বস্তুটাকে মনে হচ্ছে 1 2 3 4, 4 সেন্টিমিটার। তার মানে আমি তাহলে বলতে পারি যে বস্তুটির প্রকৃত যে অবস্থান, প্রকৃত যে গভীরতা, সেটা কিন্তু 7 একক। কিন্তু বস্তুটির উপর থেকে দেখলে যেন এমন মনে হচ্ছে, যেটা যেটা মনে হয় সেটাকে আপাত বলি, দেখে মনে হচ্ছে আপাত গভীরতা 4 একক। অর্থাৎ তুই বলতে পারিস যে বস্তুটি উপরের দিকে 3 একক, 3 একক বস্তুটি শিফট করেছে উপরের দিকে, বাইরে থেকে দেখে এরকম লাগছে। অর্থাৎ কোনো জলতলের নিচের কোনো জিনিসকে উপর থেকে দেখলে পরে সেই জিনিসটা সবসময় একটু উপরের দিকে দেখতে লাগে। এবং এটা তোরা প্রচুর দেখেছিস, এটা তোরা প্রচুর দেখেছিস যে আহ, বাটির নিচে বা বালতিতে, আমরা যে যখন স্নান করি বালতিতে জল নিই যখন, বালতির যে তলাটা, তলদেশটা, সেটা উপরে উপরে লাগে অনেকটা একটু। তো বা আমাদের হাত যদি আমরা বালতির মধ্যে চুবিয়ে দিই, হাত এত বড় হাত বালতির জলের মধ্যে ঢোকানোর পর যখন দেখি, তখন এইটুখানি বাটুলের মতো হাত লাগে আর কি, একটুখানি হাত লাগে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা আমরা দেখি বাইরে দিয়ে, আমরা যদি জলের মধ্যে জলের মধ্যে ঢুকে যদি দেখি, তাহলে কিন্তু আমি বস্তুটার অবস্থান এটাই দেখব। কিন্তু যেহেতু উপরে দেখি, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়, তাই আলো বেঁকে যায়। ঠিক আছে, দেখ আগে দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল না, আলো প্রতিফলনের পরে বেঁকে যাচ্ছিল, আর এবং বেঁকে গিয়ে এমন জায়গায় গিয়ে মিলিত হচ্ছিল, ওখানে গিয়ে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। বা আলো প্রতিফলনের পর বেঁকে গিয়ে এমন মনে হচ্ছিল যেন দূরে কোনো একটা বিন্দু থেকে আসছে, সেখানে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়েছিল। এখানেও আলো বেঁকে যাচ্ছে, কিন্তু এখানে আলো বেঁকছে প্রতিসরণের জন্য। এখানে কি হচ্ছে না, আলো প্রতিসরণের জন্য বেঁকে যাচ্ছে,
এবং মনে হচ্ছে যেন পিছনে অন্য একটা বিন্দু থেকে আসছে। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে আমি এই দুটো রে দিয়ে এঁকে দেখে দেখালাম, এটা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এমনি বইতে দেখবি একটা ছবি দিয়ে একটা দিয়েই হয়তো আঁকা রয়েছে, যে আলোটা এরকম গিয়ে এদিকে বেঁকে গেল, তাহলে এই পাশ থেকে কেউ দেখলে তার মনে হবে আলোটা এখান থেকে আসছে, তাহলে এই এতটা শিফট হয়ে গেল। ঠিক আছে? স্যার বলছি যে বস্তুটা কি ওপরে মানে ওপর নিচে উঠবে নাকি সাইডেও সরতে পারে? হাইটে উপর নিচে উঠবে। হাইট, কারণ তুই যে জিনিসটা দেখছিস সেটা চেঞ্জটা হাইটের মধ্যে দেখছিস, কারণ আলোটা এখান থেকে উপরের দিকে উঠছে, তো সুতরাং ওই সোজা তুই দেখলে পরে তোর খানিকটা হাইটে লাগবে। তোর ডান দিকে বা দিকে সরলো কিনা সেটা তুই বুঝতে পারবি না, বা সেটা তোর লাগবেও না জেনারেলি। কারণ দেখ, ডান দিকে বা মানে দিকে সরা, এক্ষেত্রে এক্স অ্যাক্সিসে কোনো শিফট হয় না। না, কারণ ডান দিকে বা দিকে সরা মানে কি, মানে খুব স্বাভাবিক বিষয়, মানে আলোটা যদি ওই দিকে না সরে বা আলোটা যদি ওই দিকে না বেঁকে, তুই ওর শিফট এদিকে ওদিকে দেখবি কি করে, তাই না? হ্যাঁ, এবার তুই ডান দিকে বা দিকে যেটা দেখতে পারিস তুই, বা যেটা যেটা দেখতে পাবি সেটা হচ্ছে, কখন দেখতে পাবি তুই সেটা, সেটা হচ্ছে ওই স্ল্যাবের কেসটাতে তুই দেখতে পাবি। ওই যে স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলো যায়, তখন আলোটা এরকম করে শিফট হয়ে যায়। অর্থাৎ মানে একটা কাঁচের স্ল্যাব দিয়ে তুই হাত রাখবি এখানে, মানে যেটা যেটা এরকম হয়, এরকম দেখবি একটা এক্সপেরিমেন্ট হয়, যে এরকম কাঁচের গ্লাসের মধ্যে একটা স্ট্র ঢুকিয়েছিস তুই, স্ট্রটা তোর এরকম দেখতে লাগে। স্ট্রটা কিন্তু আসলে সোজা স্ট্র, কিন্তু তোর দেখতে বেঁকা লাগবে। দেখেছিস কখনো এরকম? আমি নিজে কত ছবি তুলেছি, দাঁড়া দেখছি, জাস্ট ওয়ান মিনিট। কি দেখাবো কি দেখাবো? ও, এই যে বাবা কি দিচ্ছে সে? তো আজকে আবার চলে এসেছি আমার জুস। সাউন্ড শোনার দরকার নেই তোদের, জাস্ট জিনিসটা দেখ। তো এটা দেখ, এটা এই যে ভালো করে খেয়াল কর। দেখেছিস এই যে স্ট্রটা কিরকম বেঁকা লাগছে, দেখেছিস? দেখতে পাচ্ছিস সেটা? হ্যাঁ স্যার। দেখ, একটা স্ট্র যেটা কিন্তু এই সোজা ঢুকেছে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে এই সোজা ঢুকেছে, কিন্তু তুই যখন আহ, মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ল্যাটেরাল শিফট, মানে এই যে এতটা শিফট হয়েছে নিচের দিকে, কারণ কি, দুটো জিনিস, এই এই শিফটিংটা তুই বুঝতে পেরেছিস কিসের জন্য বলতো? তুই বাইরে থেকে, মানে একটা স্ল্যাবের বাইরে থেকে দেখছিস বলে। এটা যদি তুই এই গ্লাসের উপর থেকে দেখতি, তখন তুই এই শিফটটা বুঝতে পারতি না। তখন তোর মনে হতো কি বলতো, তখন তোর মনে হতো যে এই এই স্ট্রটা একটু উপরের দিকে রয়েছে আর কি। মানে স্ট্রটা ছোট লাগবে, উপর থেকে স্ট্রটা ছোট লাগবে। কারণ তুই যখন উপর দিয়ে দেখবি তখন তো জেড অ্যাক্সিস বরাবর, মানে এই যে উলম্ব অক্ষ বরাবর চেঞ্জটা তুই দেখতে পাবি। আর যখন তুই সাইড থেকে দেখছিস তখন এক্স বা ওয়াই অক্ষ বরাবর শিফটটা তুই বুঝতে পারবি। আমি বোঝাতে পারলাম? সবাইকে কি বোঝাতে পারলাম জিনিসটা? এখানে তুই যেটা হ্যাঁ দেখ, দাদা, কিন্তু সাইড থেকে দেখলে এক্স ওয়াই অক্ষ বরাবর শিপটা কেন দেখা যায়? ওইটা ওই আগের দিন দেখালাম যে পার্শ্ব সরণ যেটা, মানে আলোর পথটা চেঞ্জ হ্যাঁ। হয়ে যায়, আলোর পথটা চেঞ্জ হয়ে যায়। তাই তাই
একদিকের বস্তু এপাশ থেকে অন্য দিকে দেখায় আর কি। মানে মানে এখান থেকে যেমন দেখ, এখান থেকে বস্তুটা তোর চোখে আলো আসছে, তুই সোজা দেখতে পাচ্ছিস, কিন্তু যেই গ্লাসের মধ্যে চলে যাচ্ছে তখন আলোটা যেভাবে আসছে সেই আলোটা একটু শিফট হয়ে অন্য দিক থেকে আসছে। মানে অ্যাকচুয়ালি স্ট্রটা কিন্তু এই সোজা নিচের দিকে ঢুকেছে, এই যে এই সোজা কিন্তু নিচের দিকে ঢুকেছে, কিন্তু গ্লাসের বাইরে যে আলোটা আসছে সেই আলোটা একটু বেঁকে আসছে, আর আলোটা এইখান থেকে বেরোচ্ছে, তাই আমি এইখানে স্ট্রটা দেখতে পাচ্ছি। এটা একটা প্রতিবিম্ব কিন্তু। তাই উপরের স্ট্রটা একটু নিচে ডাউনওয়ার্ড ডাইরেকশনে শিফট আমি দেখতে পাচ্ছি। এইটা তুই বুঝতে পারছিস যে এটা শিফট হয়েছে, একটা প্লেন উপর থেকে তুই এই শিফটটা বুঝতে পারবি না। উপর থেকে তোর ডেপথ মনে হবে যে একটু উপরে, কারণ এইখানে দেখ, এখানে কিন্তু অন্য জিনিস লাগবে। উপর থেকে তুই কিন্তু দেখলে তুই দেখবি যে এই স্ট্রটা যদি এরকম সোজা নিচের দিকে নামে, তুই দেখবি একটু উঁচুতে আছে স্ট্রটা, কিন্তু এখান থেকে দেখ স্ট্রটা কিন্তু নিচের দিকে মনে হচ্ছে, অনেক নিচে, মনে হয় এত অনেক বড় স্ট্র লাগছে এটা দেখতে। এই যে এখান থেকে দেখ স্ট্র এরকম বেঁকে তেড়ে গেছে কিরকম, যেন এটা কাঠি যেমন একটা মানে। এবার দেখ এটা তুললে, এই যে, এই যে, এই যে সোজা স্ট্র আর কি। সেই প্রবেশ করাচ্ছি, এই যে, বেঁকে যাচ্ছে। বোঝাতে পারলাম? সুতরাং হ্যাঁ দাদা। ব্যবসা করতে করতে ফিজিক্স বোঝানো যায়, বা ফিজিক্স মানে করা যায় আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে, তো এখন আমরা যেটা করছি, আমরা পার্শ্বীয় সরণটা দেখছি না, আমরা দেখছি ওর ডেপথের যে চেঞ্জটা, প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতা এর মধ্যে যে রিলেশনটা সেটা দেখছি। এই ছবিটা একটু জাস্ট এঁকে নে, তারপরে থিওরিটা দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে আশা করি। আচ্ছা, তো এবার এর ডেরিভেশনটা একটু করি। হ্যাঁ, ডেরিভেশনটা একটু করি, ওই সেম জিনিসটাই করতে হবে। এবার আমি একটু ক্লিন জিনিসটা আঁকছি জাস্ট। এই হচ্ছে আমাদের বিভেদ তল, এই হচ্ছে অভিলম্ব, এখানে একটা বস্তু আছে, এখান থেকে একটা আলো এসে এইভাবে পড়ছে, এখান থেকে একটা আলো এইভাবে এসে পড়লো,
সেই আলোটা এইদিকে বেঁকে গেল। আসলে আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে, আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে। ঠিক আছে, তাহলে আলোটা এইভাবে পড়লো, আলোটা এইভাবে গেল, হলো। এইটা হচ্ছে গিয়ে ওর হাইটটা, বস্তুটার হাইটটা হচ্ছে এটা, এটা হচ্ছে বস্তুটার হাইট। তাহলে ওই যে আলোটা সেটা মনে হচ্ছে যেন এখান থেকে আসছে, সেটা মনে হচ্ছে যেন এখান থেকে আসছে। অর্থাৎ বস্তুটাকে এখানকার পরিবর্তে বস্তুটাকে এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে একদম ক্লিন ছবি। ঠিক আছে, এই যে ডেপথটা এটাকে আমি ডি ডেপথ বলছি, যেটা অ্যাকচুয়াল ডেপথ। আর এই যে ডেপথটা এটাকে ডি প্রাইম বলছি, এটাকে আমি বলছি ডি প্রাইম। এটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, মানে আপাত গভীরতা। ঠিক আছে, আচ্ছা, এই যে ডিস্টেন্সটা এটাকে আমি এক্স বলছি। এগুলো তোরা সব এবিসিডি নাম দিয়েও করতে পারিস। ঠিক আছে, আমি আর এবিসিডি দিচ্ছি না, কারণ আমি জিনিসটা আরো ক্লিন রাখছি। আচ্ছা, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখানে তুই আই দিবি অবশ্যই, আর এখানে তুই দিবি আর। ক্লিয়ার? হলো? আচ্ছা, এবার দেখ, এইটা আর এইটা সমান্তরাল, এইটা হচ্ছে গিয়ে একটা ভেদক। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা নো ডাউট আর। হ্যাঁ, অনুরূপ কোণ। তাহলে এইটাকেও আমি ছোট করে আর দিয়ে দেবো, এই অ্যাঙ্গেলটাকেও আর লিখে দিলাম। কালারটা চেঞ্জ করে দিই, নয়তো খিচুড়ি লাগছে এখানটা। এই অ্যাঙ্গেলটাকেও আর করে দিলাম। ঠিক আছে, আবার দেখ, এইটা এটা সমান্তরাল, এটা হচ্ছে ভেদক। তাহলে এইটা আর এটা একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটাও আই। অর্থাৎ এইখানে দেখ দুটো ট্রায়াঙ্গেল আছে, ভালো করে খেয়াল কর। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল। ঠিক তো? এই দুটো ট্রায়াঙ্গেলটা তুই মাথায় রাখবি, এই দুটো ট্রায়াঙ্গেলই আমার লাগবে, কারণ এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আমার অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথ দুটোই রয়েছে। ঠিক আছে, আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা দুটোই রয়েছে। যাই হোক, হয়েছে প্রতিসরণ। প্রতিসরণের জন্য আমার যেটা আমি অলরেডি বললাম, মিউ ওয়ানটা ওয়ান আর মিউ টুটা মিউ। আপাতত মিউ ওয়ানটা আপাতত আমি মিউ ওয়ান মিউ টু দিয়েই রাখছি। ঠিক আছে, মানে আমি কোনোটাকে ওয়ান করছি না, তাহলে বুঝতে অসুবিধা হলেও হতে পারে। তো আমি আপাততর জন্য যেটা ধরে রাখছি, এটা মিউ ওয়ান প্রতিসরাঙ্ক, এটা প্রতিসরাঙ্ক মিউ টু। তাহলে স্নেলের সূত্র যদি তুই এখানে ইউজ করিস, তাহলে স্নেলের সূত্র কি বলবে? স্নেলের সূত্র বলবে মিউ টু দিয়ে গেছে, তাহলে মিউ টু সাইন আই ইকুয়াল টু মিউ ওয়ান সাইন আর, এটা বলবে। তাহলে সাইন আই বাই সাইন আর, এটা ইকুয়াল টু কি? তাহলে মিউ ওয়ান বাই মিউ টু। ঠিক আছে, তো এটা স্নেলের সূত্র। স্নেলের সূত্র থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। ভালো কথা, মিউ ওয়ান মিউ টু দিয়ে সাইন আর এসেছে। এখন দেখ, আই আর আর কিন্তু হচ্ছে এই ট্রায়াঙ্গেল গুলোর অ্যাঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেল গুলো সব কিন্তু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার এখানে একটা আমাদের অ্যাজাম্পশন যদি আমরা ধরি, এরকম অ্যাজাম্পশনটা কি ধরি, যে যদি আমরা একদম লম্বালম্বি উপর থেকে যদি দেখি জিনিসটাকে, ধর এই যে আমরা এই যে বস্তুটা এখানে রয়েছে, আমি এখানে তো অনেক দূর থেকে দেখাচ্ছি, যদি আমি এইখানে চোখ দিয়ে এখানে দেখি, এখান থেকে যদি দেখি, তাহলে তো এই ঘটনাটা দেখতে পাবো আমি। মানে একটা বালতি যদি এখানে যদি একটা বালতি থাকে, বালতির নিচে যদি একটা কয়েন রাখিস, তা তুই তো এখানে বসে দেখতে পাবি না সেটা। এখানে বসে কি দেখবি? তুই বালতি দেখবি, বালতির ভিতরে কয়েন টয়েন তোর দেখা লাগবে না। তো এটা দেখতে গেলে তুই কি করবি? উপর থেকে চোখটা এরকম ভাবে ফেলাবি। তো এইভাবে ফেলালে তুই এইভাবে দেখছিস, আর লম্বটা এইটা, তাহলে অলমোস্ট অ্যাঙ্গেলটা খুব ছোট। তাই বলছে যে যদি আমরা খুব সূক্ষ্ম অ্যাঙ্গেলে দেখি, মানে আই আর আর এগুলো যদি ছোট হয়, হুম, যদি আমরা অলমোস্ট সোজাসুজি যদি দেখি আর কি, ঠিক আছে, তাহলে আমি লিখছি এখানে, যদি পর্যবেক্ষণ খুব সূক্ষ্ম কোণে হয়, তাহলে আমরা বলতে পারি সাইন আইটাকে ট্যান আই বলতে পারি, আর সাইন আরটাকে ট্যান আর বলতে পারি। অ্যাকচুয়ালি আই আর আর খুব ক্ষুদ্র হলে তো সাইন আই কেও আই বলি,
ট্যান আই কেও আমরা আই বলি, তাই না? আর সাইন আর কে আর বলি, আর ট্যান আর কেও আর বলি, যদি আই আর আর খুব ক্ষুদ্র হয়। তো সেটাই করলাম, সাইন আই কে ট্যান আই বলছি আর সাইন আর কে ট্যান আর বলছি। তাহলে সেই অনুযায়ী সম্পর্কটা একটু চেঞ্জ হলো। তাহলে ট্যান আই বাই ট্যান আর, দিস ইজ ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2, রাইট? এখন ট্যান থিটা মানে কি? ট্যান আই মানে এই বড় ত্রিভুজ, এই আই। তাহলে এটা কি লম্ব বাই ভূমি, তার এই অ্যাঙ্গেলের লম্ব এটা এক্স আর ভূমি হচ্ছে ডি। তাহলে ট্যান আই এর জায়গায় লিখবো কি, এক্স বাই ডি ডিভাইডেড বাই ট্যান আর। দেখ ট্যান আর, তাহলে এর লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে ডি প্রাইম, তাহলে এটা হবে এক্স বাই ডি প্রাইম। সো দিস ইজ ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2। তাহলে খুব স্বাভাবিক যে মিউ মিউ এক্স এক্স কাটা যাবে, ডি প্রাইমটা উপরে উঠে যাবে বাই ডি, দিস ইজ ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2। সুতরাং ডি প্রাইম ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক। ঠিক আছে? আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, যে প্রকৃত, দেখ তোদের কিন্তু কনফিউশন হবে, এটা কনফিউশনটা কিভাবে দূর করবি আমি সেটা বলে দিচ্ছি। এটা আপাত গভীরতা, এটা প্রকৃত গভীরতা। আমরা দেখছি কোন কেসটা, কেউ বলতো আমরা কোন কেস দেখছি? আলো কোথা থেকে কোথায় যাচ্ছে? আলো কোথা থেকে কোথায় আলো যাচ্ছে? প্রকৃত থেকে যাচ্ছে, প্রকৃত থেকে আসছে। ঘন থেকে লঘুতে যাচ্ছে তো। হুম হ্যাঁ দাদা, ঘন থেকে লঘুতে। আর ঘন থেকে লঘুতে গেলে তুই মনে করবি জল থেকে বাতাসে আসছে, এই ছবিটা মনে করবি কয়েন, জলে বালতির মধ্যে একটা কয়েন রাখলে কয়েনটা একটু উঁচুতে লাগে। অর্থাৎ কে বড় হবে, আপাত গভীরতা বড় হবে না প্রকৃত গভীরতা বড় হবে? প্রকৃত গভীরতা। তাহলে ডিটা বড় হবে, ডি প্রাইমটা ছোট হবে। এখন তোদের মধ্যে কনফিউশন যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, ডি প্রাইম ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2 ইন্টু ডি, না মিউ 2 বাই মিউ 1 ইন্টু ডি। তাহলে তুই জানবি যে আমার এখানে এই যে আপাত গভীরতা এটা ছোট হবে আপাত গভীরতা। তাহলে ডি প্রাইম ইকুয়াল টু সামথিং ইন্টু ডি তো হচ্ছে, এখন এই ডি প্রাইমটা ছোট হবে, অর্থাৎ এই যে মানটা সেটা একের থেকে ছোট রাখতে হবে, অর্থাৎ বড় মানটাকে নিচে দিতে হবে। বড় মান কোনটা? ঘনটা যা থাকবে সেটাই, ঘনর যা প্রতিসরাঙ্ক থাকবে সেটাই তো বড় হবে, সেটাকে নিচে দিবি। আর লঘুর যে প্রতিসরাঙ্ক সেটাকে উপরে দিবি, তাহলেই মানটা একের থেকে ছোট হলো, তো ফর্মুলা চলে আসলো। কনফিউজ হওয়া যাবে না। এবার কি হয়, যদি যদি আমি বলি মিউ 1টা হচ্ছে গিয়ে বায়ু, মিউ 1টা হচ্ছে বায়ু মানে 1, তাহলে মিউ 2টা কি? মিউ 2টাকে তাহলে যে কোনো মাধ্যম একটা, তাই সেটাকে মিউ দিয়ে লিখছি। তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটা কিরকম চেঞ্জ হয়ে যাবে? তাহলে এই সম্পর্কটা চেঞ্জ হয়ে যাবে, ডি প্রাইম ইকুয়াল টু ডি বাই মিউ। এটা কখন না, যদি অন্য কোনো একটা মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলো আসে তখনের জন্য এটা স্পেশাল ফর্ম। এটা খুব ইজি বুঝতে পারবি তুই। যা এটা হচ্ছে প্রকৃত গভীরতা, সেটা একটু ছোট হয়ে যাচ্ছে কিছু একটা ভাগ হয়ে। কি ভাগ হয়ে? না ওই মাধ্যমটার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ হয়ে ছোট হয়ে যাচ্ছে, তবে গিয়ে আপাত গভীরতা পাচ্ছে। মিউর মান আমরা সবসময় জানি, মিউর মান অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়। তাহলে এই মানটা একের থেকে যদি বড় হয় সবসময়ের জন্য, তাহলে এই পুরো রাশিটা ছোট হয়ে যাবে ডি এর থেকে। তার মানে ডি প্রাইমটা এখানে ডি এর থেকে ছোট, এটা বোঝা যাচ্ছে, ডি প্রাইমটা ডি এর থেকে ছোট, এটা বোঝা যাচ্ছে। তো সুতরাং কনফিউজ কখনো হবি না যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। শুধু তোকে দুটো কনসেপ্টই রাখতে হবে, ঘন ঘন থেকে লঘুতে গেলে কি হয় আর লঘু থেকে ঘনতে গেলে কি হয়। এইটা মনে রাখলে পরে ফর্মুলা তুই নিজের মতো করে নিতে পারবি। ঠিক আছে? তাহলে কি দেখালাম এখনো পর্যন্ত আমি? তাহলে আমি এখনো পর্যন্ত দেখালাম যে আপাত গভীরতা কতটা হবে। ঠিক আছে? তাহলে এবার শিফট কতটা হলো তাহলে? আপাত গভীরতা তুই পেয়ে গেছিস, প্রকৃত গভীরতা তুই জানিস কত, ডি। প্রকৃত গভীরতা কত? ডি। আপাত গভীরতা কত? আপাত গভীরতা ডি প্রাইম, যেটা কিনা কি, না মিউ 1 বাই মিউ 2 ইন্টু ডি। তাহলে সরণ কতটা হলো? হুম, তাহলে বস্তুর সরণ কতটা হলো? সুতরাং বস্তুর সরণ হলো, তাহলে বস্তুর সরণ কতটা হলো?
না, প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতা বিয়োগ দিয়ে দিবি। তাহলে ডি মাইনাস μ1 μ2 ইন্টু ডি। তাহলে ডি কমন নিলে 1 মাইনাস μ1 বাই μ2। তাহলে এটা হচ্ছে গিয়ে কতটা সরণ হলো, এক্স নাম দিলাম এটা ধর। তাহলে এটা হচ্ছে সরণের ফর্মুলা। আবার সেই স্পেশাল কেস, যদি μ2টা যদি মিউ হয়, যদি μ2টা যদি মিউ হয় আর μ1টা যদি 1 হয়, মানে এটা হচ্ছে বায়ু আর এটার কোনো মাধ্যম, এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হয়ে যাবে ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। ক্লিয়ার? ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। কি হচ্ছে এটা? ঘন থেকে লঘুর কেস। ক্লিয়ার? এইটা হচ্ছে পুরো ব্যাপারটা, ঘন থেকে লঘুর পুরো ব্যাপারটা। ছবি আঁকলাম আমি, সবার আগে আমি ছবি এঁকে দেখালাম ইমেজ কিরকম ফরমেশন হচ্ছে, তারপরে এটাকে আমি নিউমেরিক্যালি জিনিসটাকে দেখাতে চাইছি, যে ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি। তো একটা ক্লিন একটা ইমেজ ড্র করেছি, ড্র করে স্নেলের সূত্র অ্যাপ্লাই করেছি, সেখানে আই আর আর এর মধ্যে রিলেশন পেয়েছি μ1 μ2 দিয়ে। এরপরে এই আই আর আর এর যে রিলেশনটা, সেখানে আমি এই দৈর্ঘ্যগুলো, বাহুগুলো মানে ত্রিভুজের বাহুগুলোকে দিয়ে রিপ্লেস করেছি। বাহুগুলো দিয়ে রিপ্লেস করলে এই অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথের সাথে রিলেশন চলে আসছে μ1 μ2, এবং সেখান থেকে আমি ক্যালকুলেট করলাম। আমি প্রথমে অ্যাপারেন্ট ডেপথ ক্যালকুলেট করলাম, তারপর আমি যে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, মানে প্রতিবিম্ব যে, মানে বস্তুটা যতটা উঁচুতে দেখা গেছে, সেই ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করলাম। এটা বা এটা, এটা বায়ুর ক্ষেত্রে, মানে যে কোনো মাধ্যম থেকে বায়ুর ক্ষেত্রে, আর এটা যে কোনো মাধ্যম থেকে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, ঘন থেকে লঘু হলেই হবে। কি বললাম, বোঝা গেল? দাদা ওই μ1টা উপরে হবে না μ2টা উপরে হবে, ওই জিনিসটা জায়গাটা যে বললে ওটা একবার বলবে? দেখ, μ1 না μ2 উপর উঠবে সেটা কমপ্লিটলি তোদের উপর ডিপেন্ড করছে। এমন কোনো ফর্মুলা নেই যে ওটা μ1 বাই μ2ই হবে। কেউ এটাকে μ2 বাই μ1ও লিখতে পারে। মানে কেউ ধর লিখেছে যে ডি প্রাইম ইকুয়াল টু μ2 বাই μ1 ইন্টু ডি, কেউ এটা লিখেছে। তুই বললি এটা তো ভুল হয়েছে এটা, বা তোর টিচারও, তুই তুই ধর পরীক্ষায় এরকম লিখে দিয়ে আসলি, তোর টিচার কেটে দিল এটা, যে না এটা তো μ1 বাই μ2 হবে। টিচার এটা কাটতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুই কোনো ছবি দিয়েছিস বা তুই কিছু লিখে দিয়েছিস। কেন? মানে তুই এইটা এঁকেছিস, তার মানে কি দাঁড়াচ্ছে? দেখ, তুই ধর এটা লিখেছিস μ2 বাই μ1, এটার মানে কি দাঁড়াচ্ছে? আমরা জানি ঘন থেকে লঘুতে এম যাচ্ছে, আমরা জানি হুম ঘন হুম থেকে লঘুতে যাচ্ছে। তা ঘন থেকে লঘুতে গেলে হুম ডি প্রাইমটা ছোট হয় ডি এর থেকে, রাইট? তাহলে ডি হুম প্রাইমটা যদি, এইটা যদি এই ডি এর থেকে ছোট হয়, তাহলে এই মানটা একের থেকে কম হতে হবে। তাহলে μ2 বাই μ1টা এটা একের থেকে ছোট হতে হবে, হ্যাঁ কি না? হুম হুম। তার মানে μ2টা লেস দ্যান μ1 হতে হবে। তার মানে μ2টা লেস দ্যান আচ্ছা μ1 হতে হবে। তার মানে তুই ঘন মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা μ1 ধরেছিস, আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্কটা তুই μ2 ধরেছিস। তাই তোর কাছে মিউটু এই ধরেছি। রিলেশনটা এসেছে। কি বললাম, বোঝা গেছে? হুম কিন্তু এইখানে আমি যেটা করেছি, এখানে এই যে আমি μ1 বাই μ2 করেছি, এখানে আমি লঘু মাধ্যমটা μ1 ধরেছি আর ঘন মাধ্যমটা μ2 ধরেছি। ওর জন্য এখানে মিউটু এটা ধরেছি। দিয়েছি। সুতরাং যে যেরকম এটা ধরবে দিয়েছি। সেই রকম রিলেশন আসবে। আইডিয়াটা হচ্ছে এইখানে লেস দ্যান ওয়ান বানাতে হবে। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। কোনো ফর্মুলা হুম টর্মুলা কিচ্ছু মুখস্থ রাখার দরকার নেই। বেসিক জিনিস জাস্ট আমাকে জানতে হবে যে এখানে কি হতে হবে। আমি জাস্ট বলছি তোকে, ধর একটা আলো ঘন থেকে লঘুতে গেছে, তোকে বললো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরো কোনো মিউ ভিউ না, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.2। তাহলে বলো তো ওর অ্যাপারেন্ট ডেপথ কত হবে? রিয়েল ডেপথ ওর হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে তুই বলবি রিয়েল ডেপথ 20 সেন্টিমিটার, এখন এইটার সাথে গুণ হবে ওই দুটো মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তার রেশিওটা, তাই তো? তাহলে এবার যেহেতু ঘন থেকে লঘুতে দেখা হচ্ছে, তাহলে ডেপথটা কমবে। ডেপথটা কমা মানে নিচে বড়টাই থাকবে, তার মানে 1.5 নিচে থাকবে, 1.2 উপরে থাকবে। এইটা ওয়ান হচ্ছে কি পয়েন্ট টু আমার ডি উপরে প্রাইম থাকবে। হবে, ব্যাস। কি ফর্মুলা লাগালাম আর কি করলাম? কিছুই করিনি আমি এখানে। বুঝতে আমার কোনো পেরেছি। ফর্মুলা লাগানোর দরকার নেই। আমি জানি শুধু হুম এইটা হুম একের থেকে ছোট হবে। তো এটা একের থেকে, এই দুটোকে দিয়েই সেটা বানাতে হবে তোকে ভাগ করে। তো অবভিয়াসলি বড়টাকে নিচে দিতে হবে একের থেকে ছোট বানাতে গেলে, তাই না? হুম হুম হুম। ঠিক ঠিক বুঝতে পেরেছি।
চেষ্টা কর, দেখ যেগুলো যেগুলো আমাদের একদম ফর্মুলা ছাড়া করা যায় না, সেগুলো তো ফর্মুলা ছাড়াই, মানে ফর্মুলা দিয়েই করতে হবে, ওগুলো আর কিছু করার নেই, ওগুলো আমরা বাউন্ডেড। কিন্তু যেগুলোকে ফর্মুলা ছাড়া করা যায় সেগুলোর জন্য ফর্মুলা মনে রেখে ব্রেনে মেমোরি ওয়েস্ট করা যাবে না। তো যেগুলো এমনি দেখা যাচ্ছে যে এগুলো আমি বুঝতে পারছি, এগুলোর জন্য ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, কনসেপ্টটা মনে রাখবো, আমি বানিয়ে নেবো, ব্যাস ফাইন। কারণ অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ করতে গিয়েই অনেকে গন্ডগোল করে। তোকে না পরীক্ষাতেই অনেক সময় মিউ 1 মিউ 2 করে দিয়ে দেয়, এবং কায়দা করে ওই লঘু মাধ্যমটা মিউ 2 তে দিয়ে দিল, আর মিউ 1টা ঘন মাধ্যম দিয়ে দিল, যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে তাই ঘনটা আগে দিল মিউ 1-এ, আর লঘুটা মিউ 2-তে দিল। তুই তো এই ফর্মুলাতে মেরে দিয়ে চলে এসেছিস, তুই তার ওসব দেখতে আসনি, তুই মিউ 1 মিউ 2 পেয়েছিস, তুই ফর্মুলা মেরে দিয়েছিস, তুই তো স্যার তো এই ফর্মুলা করে দিয়েছিস। কিন্তু যদি ওই ঘনটা যদি মিউ 1-এ থাকে তাহলে এটা তো চেঞ্জ হবে, তো এটা চেঞ্জ হবে, ঘনটা নিচে যাবে, মিউ 1টা নিচে আসবে, উপরে মিউ 2 যাবে, তখন এই ফর্মুলা মিউ 2/মিউ 1 হয়ে যাবে। ওর জন্য আমি এই মিউ 1 মিউ 2 দিয়ে ফর্মুলাটা মুখস্থ করাতে চাইছি না, আমি জাস্ট বলছি ওই রেশিওটা একের থেকে ছোট হবে না একের থেকে বড় হবে, এটা বুঝতে হবে তোকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার এটা ঝম করে টুকে ফেল, নে, পুরো ব্যাপারটা সামারাইজ করে টুকে ফেল, এক ছোট করে করেছি, একটা স্লাইডের মধ্যেই আছে। এগুলো 5 মিনিটের ডেরিভেশন, কিন্তু আমি 25 মিনিট ধরে বলছি। তার কারণ হচ্ছে এটাই যে ভালো করে বোঝ জিনিসটা। আগের দিন এটা নিয়ে ওই ওই ক্লাসটাতে ফ্রি ফ্রি ব্যাচে অঙ্ক করিয়েছি, অনেকে যে কয়জন ছিল অনেকেই অঙ্ক করেছি, সুতরাং তোরা জানিসই আর কি। স্টিল জানা সত্ত্বেও আরো ভালো করে জানবো, বা জানিও যদি তাহলে চুপচাপ শুনবো যে আমি যেটুকু জানি তার সাথে ম্যাচ হচ্ছে কিনা। এইটা হচ্ছে কি একটা গুণী ছাত্রের গুণ আর কি। আচ্ছা কাল না কালকে তো শুক্রবার, কালকে কালকে শুক্রবার এটার পড়ানো হবে। ও, কালকে বোধহয় আমি পড়ার টাইম, হ্যাঁ কাল সকালে হবে না, শনিবার না আমি তোদের পড়াবো একটা টাইমে। তো কারণ একটু একটা দুটো ক্লাস এক্সট্রা আগের দিন পড়া কামাই হয়েছে, তো সেটা একটু পরেই দিতে হবে। তো সবার টাইম হবে না আমি জানি, আমি আমার যে টাইম হবে আমি সেই টাইম দেবো, যে কয়জন পারবি জয়েন করবি, বাদ বাকি রেকর্ডেড দেখে নিস, ভালো করেই করানো তো হচ্ছে, সুতরাং সেটা রেকর্ডেড দেখে নিস, কারণ তোদের টাইমের ভাষায় থাকতে গেলে ক্লাসটা দিতে পারবো না। তো সুতরাং একেবারে রেকর্ডেড করার থেকে আমি দু চারজন স্টুডেন্ট যার ওই টাইমে হবে সে ঢুকে যাবি, সুতরাং তাদের বোঝাতে বোঝাতে ক্লাসটা রেকর্ড হয়ে যাবে আর কি। সুতরাং স্টুডেন্টরা অনলাইনে থাকলে আরো ভালো বোঝানো হয়, কারণ তখন আমি জানি যে দুজন আছে, জিজ্ঞাসা করতে থাকি, না বুঝতে পারলে আরেকবার বলি, এই আর কি। শনিবার আমি ওইটা নেবো আর কি, ইনফ্যাক্ট পসিবল হলে আমি 15 2 দিনই ক্লাস নিয়ে নেবো। আর অ্যাকচুয়ালি আমাদের এখন মানে গোলীয় প্রতিসরণে ঢুকে যাওয়ার কথা আর কি, আমরা একটু পিছিয়ে পড়েছি। তো ঠিক আছে। দেখি হতে পারে গোলীয় প্রতিসরণটা পরেও করাতে পারি, দেখি মানে এই সমতলে প্রতিসরণটা করিয়ে প্রিজমটা করিয়ে বেরিয়ে যাব, ওদিকে একটু কিছু জিনিস করিয়ে একটু কনফিডেন্স বিল্ড করিয়ে তারপরে সে গোলীয় প্রতিসরণটা করাবো। ওটা একটা ইন্ট্যাক্ট একটা গোটা জিনিস আর কি, মানে গোলীয় প্রতিসরণ করালে ওখান থেকে লেন্সে ঢুকবো, লেন্স করে একবারে বেরোবো। আর অনেকদিন ধরে আলো হচ্ছে, অনেকে বোরিং লাগতে পারে। হয়ে গেলে বলিস, হ্যাঁ।
হয়ে গেছে। হুম, না দাদা, লাস্টের লাইনটা লিখছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাদা লাস্টের লাইনে বস্তুর স্মরণ, ওটা তো এক্স হবে না। এক্স তো তুমি অন্য ধরেছো ছবিতে। ছবিতে কোথায় এক্স ধরেছি বলতো? ওই বেসটাকে এক্স ধরেছো। ও হ্যাঁ, এক্স লিখলে আবার তোরা ওটা এক্স ভেবে ফেলবি, ঠিক না? হ্যাঁ, এস লিখি তাহলে। এটাকে ওয়াই দিয়ে দাও। হ্যাঁ, এক্স দিয়ে দাও। হ্যাঁ, বা জেড অ্যাক্সিস বলো, বা জেডও দিয়ে দিতে পারি, বা আমি সব থেকে ভালো এস দিয়ে দিই, ঠিক আছে? ঠিকই বলেছিস, যাতে এটা কনফিউশন হতে পারে, পরে যে দেখবে তার মনে হবে এটা আবার এক্স কোথা দিয়ে আসলে এখানে। আচ্ছা, তাহলে এবার উল্টোটা আমরা করি তাহলে। এটা আমরা ঘন থেকে লঘুতে করলাম, তাহলে এবার লঘু থেকে ঘনতে করি। লঘু থেকে ঘন জাস্ট এইটার উল্টো, মানে এই রেটাই ধর এরকম ভাবে পড়ছে, তাহলে ওটা অবিলম্বের দিকে বেঁকবে। চল আঁকি। তাহলে এবার যেটা আমি দেখছি সেটা কি, বস্তু এবার, মানে এবার আলো কোথা থেকে কোথায় যাচ্ছে? এবার আলো যাচ্ছে লঘু থেকে ঘন থেকে, লঘু থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওই রকম ভাবে একটা ব্যাপার করা যায়। হুম। তো এবার আলোটা কি কোথায় রয়েছে? এবার এবার বস্তুটা, এটা মিউ 1 দিলাম, এটা মিউ 2 দিলাম। এবার এই হচ্ছে কি, আমি একটা অবিলম্ব টানলাম এখানে। হ্যাঁ, এবার বস্তুটা রয়েছে এখানে, সে বস্তুটা এখানে একটা গাছের মাথা রয়েছে ধর। গাছের মাথা রয়েছে এখানে। এটা গাছের মাথা রয়েছে, ঠিক আছে? এবার আমরা জলের মধ্যে থেকে দেখছি, আমাদের চোখ এখন জলের মধ্যে, ঠিক আছে? এবার তাহলে এখান থেকে আলো আসছে, তাহলে আলো এসে পড়লো, আলো এসে একদম এসে পড়লো বিবের তলে, ওখানে অবিলম্ব টানলাম। তাহলে এবারে সে আলোটা যাওয়ার কথা ছিল এখান থেকে এই সোজা এই দিকে, স্বাভাবিক আলোটা সোজা এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা অবিলম্বের দিকে বেঁকে যাবে যেহেতু ঘনমাধ্যমে প্রবেশ করছে, রাইট? তাহলে আলোটা অবিলম্বের দিকে বেঁকে গেল, দিকে এদিকে ধর আসলো। তাহলে এই যে আলো এখানে আসলো, এখান থেকে আলো তো একদিকে আসছে না, এখান থেকে আলো সব দিকে যাচ্ছে, তো আর একটা পজিশন দেখছি ধর, ঠিক আছে? এই একই জায়গা থেকে আলো এখানেও এসে পড়েছে, এখানে এসে পড়েছে আলোটা। তাহলে এখানে এসে পড়লে পরে এখানে আমাকে একটা অবিলম্ব তো লাগতে হবে, এখানে আমি একটা অবিলম্ব এঁকে দিলাম। আচ্ছা, তাহলে এবার আলোটা যাওয়ার কথা তাহলে কোন দিকে? না, আলোটা যাওয়ার কথা তো এই দিকে, আলোটা যাওয়ার কথা এদিকে, কিন্তু অবিলম্বের দিকে বেঁকবে স্বাভাবিক। তো অবিলম্বের দিকে বেঁকলেও একটু এদিকে বেঁকে আসবে, অবিলম্বের দিকে বেঁকে আসলে এরকম। তাহলে এবার এই যে আমি জলের ভিতর বসে, আমার এই গাছের এইখান থেকে যে আলোগুলো আসছে সেটা আমার কাছে এইভাবে আসছে। তাহলে আমি যদি এটাকে পিছনে এক্সটেন্ড করি, তাহলে আমি যদি এটাকে পিছনে এক্সটেন্ড করি,
তাহলে আমার মনে হচ্ছে যেন এই আলোটা, এই যে আলোটা, সেটা এখান থেকে নয়, এখান থেকে আসছে। হ্যাঁ, তার মানে আমার কাছে এই গাছটা এইরকম বড় লাগবে। কি বললাম, বোঝা গেছে? এই গাছটা আমার কাছে এইরকম হাইটের লাগে। তাহলে জলের নিচ থেকে যখন লঘু থেকে ঘনতে যখন আলো আসছে, তখন সেই বস্তুর কিন্তু হাইট বেড়ে যায়। এখানে এখানে জলের নিচে যেমন ডেপথ কমে যাচ্ছিল, এখানে হাইট বেড়ে যাচ্ছে। মানে এখানে যে হাইট তার থেকে বেশি হাইট মনে হচ্ছে। এটা আমি আঁকার জন্য একটু পিছনে সরিয়েছি, আসলে পিছনে না, ওই জায়গাতেই বড় লাগে আলোটা। হুম। তাহলে ধর এটা যদি আমার রিয়েল হাইট হয়, মানে এটা যদি গাছটার রিয়েল হাইট হয়, এটা এইচ, তাহলে এটা হচ্ছে কি অ্যাপারেন্ট হাইট, এইচ প্রাইম। এত সুন্দর রেখেছি, এখন তো এটাও সুন্দরই আছে। এটা যদি এটা যদি রিয়েল হাইট হয়, তাহলে এইটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট। এটা যদি এইচ হয়, তাহলে এটা হবে এইচ প্রাইম। সুন্দর লাগছে এখন দেখতে। কি বললাম, বোঝাতে পারলাম? তাহলে এবার এটা আমাদের একটু ওই সেম ভাবে দেখতে হবে তাহলে, যে এখানে তাহলে রিলেশনটা কি আসছে। বোঝাতে পারলাম? এই জিনিসটা কি ঠিক আসলো? যখন আমরা আলো যখন লঘু থেকে ঘনতে আসছে, এটা লঘু মাধ্যম, এটা থেকে যখন ঘন মাধ্যমে আলো আসছে, তখন এই ঘটনাটা ঘটছে। বস্তু বড় লাগছে, জলের নিচ থেকে উপরে বস্তু বড় লাগে দেখতে, তাই ওই জন্য অনেক সিনেমা ফিনেমাতে দেখবি জলের নিচ থেকে ক্যামেরা নিয়ে দেখায় উপরে একটা মানুষ এইরকম বড় মুখ। মানে নর্মাল মানুষ তো, নর্মাল মানুষের মাথার সাইজ তো নর্মাল হবে, কিন্তু জলের নিচ থেকে যখন ক্যামেরা দিয়ে দেখায়, এরকম উপর থেকে এরকম দানবের মতো বিরাট বড় মুখ দেখায়। তার কারণ হচ্ছে ওই হাইট বড় দেখায় আর কি। ছবিটা সুন্দর করে এঁকে ফেল ছবিটা। মানে মাছ আমাদের এরকম দানবের মতো রয়েছে। হ্যাঁ, 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 মাছ আমাদের দানবের মতো দেখে। মাছ দানবের মতো দেখে, এবং মাছ আরো অন্যরকম ভাবে দেখে, সেটা থিওরি আছে তোদের আর কি। এবং ওটা পরীক্ষা আসে, খুব আসে, দেখবি প্রিভিয়াস ইয়ারের এইচএস এ কোশ্চেন দেখবি, প্রত্যেক 1 বছর গ্যাপে গ্যাপে ওই কোশ্চেনটা আসে। হয়েছে, ছবি আঁকা নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, ডেরিভেশন না করে যদি আমি এটা যদি বলি একটু,
যদি আমি ডেরিভেশন না করে যদি আমি এটা করি, মানে বলতে চাই আর কি, ডেরিভেশন করে দেখাতেই পারি বা দেখাবো আর কি। তাহলে কি, দেখ আমার তাহলে কি চেক করতে হবে, না আমি বলবো যে আমার যে অ্যাপারেন্ট হাইটটা সেটা রিয়েল হাইটের সাথে কি সম্পর্ক। তো এবার তোরাই বল, এইচ প্রাইম বড় নাকি এইচ বড়? এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম ইজ গ্রেটার দেন এইচ। তার মানে এখানে যে ভগ্নাংশটা আসবে সেটা কি হতে হবে, একের থেকে বড় হতে হবে। হ্যাঁ, এবার মিউ টু তো গ্রেটার দেন মিউ ওয়ান, তাহলে এখন তুই কোন ফ্র্যাকশনটা নিবি, মিউ ওয়ান বাই মিউ টু নিবি না মিউ টু বাই মিউ ওয়ান? মিউ টু বাই মিউ ওয়ান। মিউ টু বাই মিউ ওয়ান নিবি। মিউ টু বাই মিউ ওয়ান নিলে তাহলে এটা একের থেকে বড় হচ্ছে, এই অনুপাতটা, এই যে এই ভগ্নাংশটা একের থেকে বড় হচ্ছে, তার ফলে একের থেকে বড় কিছুর সাথে এইচ গুণ হচ্ছে, তাহলে আলটিমেটলি এই গুণফলটা এইচ এর থেকে এইচ এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এইচ প্রাইম বড় হয়ে গেল। এখন যদি এটা বায়ু হয়, মিউ ওয়ানটা যদি বায়ু হয় তাহলে সেটা ওয়ান, সেক্ষেত্রে মিউ টুটাকে আমি মিউ ধরবো, তাহলে এই ফর্মুলাটা আমার কাছে চলে আসবে, এইচ প্রাইম ইকুয়াল টু মিউ এইচ, কার সারা এইচ প্রাইম ইকুয়াল টু মিউ এইচ, যেটা একটু আগে হচ্ছিল যে ডি প্রাইম ইকুয়াল টু ডি বাই মিউ, এটা মিউ ভাগ হচ্ছিল, এখানে মিউ গুণ হবে কারণ এটা বেড়ে যাচ্ছে তো। এবার কতটা শিফট হলো, কতটা বাড়লো, না স্যার বাড়লো এতটা, এই উপরের দিকে এতটা বাড়লো, এই যতটা বাড়লো সেটা কত, তার মানে সরণ কতটা হলো, মানে প্রতিবিম্বের সরণ কতটা, সরণ না সরি, প্রতিবিম্বের হ্যাঁ মানে হাইটের শিফট, ওটা ডেপথের যেমন শিফট হয়েছিল হাইটের শিফট কতটা হলো, তাহলে এস কতটা হলো, না এস এবার হলো হচ্ছে এইচ প্রাইম মাইনাস এইচ, তাহলে এইচ প্রাইম তো মিউ এইচ মাইনাস এইচ, তাহলে এইচ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এটা হচ্ছে যদি একটা কেস বায়ু থাকে, আর যদি নর্মালি না বায়ুটা দেখাবো না বুঝলি তো, বায়ুটা স্পেশাল কেস দিয়ে দেখো, নয়তো স্পেশাল কেস। আচ্ছা তাহলে এস ইকুয়াল টু কি, এইচ প্রাইম মাইনাস এইচ, এখন এইচ প্রাইম কি, এইচ প্রাইম হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু এইচ মাইনাস এইচ, তাহলে এইচ কমন নেই, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান, সুতরাং এস ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান এইচ। এইটা হচ্ছে কি হাইটের শিফট। এবার এখানে যদি ওই স্পেশাল কেসটা ধরি যে না মিউ ওয়ানটা হচ্ছে গিয়ে বায়ু, তাহলে এটা সমান সমান ওয়ান হবে, তাহলে মিউ টুটাকে মিউ লিখবো, সুতরাং এস ইকুয়াল টু হবে তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এইচ, হয়ে গেল সেম ফর্মুলা। বুঝতে পারলাম? তোকে নে আর নিজেরা বাড়িতে এটা ক্যালকুলেট করিস, ওই সেম কেস, মানে এই একটা হাইট ধরে নিবি, এখান থেকে আলোটা এদিকে এসে এদিকে বেঁকেছে, এটা বাড়িয়ে দিলে এখানে, তাহলে একটা এখানে আই হবে, এইটা হচ্ছে কি আই হবে, এইটা আই হলে এটাও আই হবে, আর এদিকে হচ্ছে এটা আর, এটা আর হলে এটাও আর হবে, সেই আই আর আর দিয়ে দুটো ট্রায়াঙ্গেল চলে আসলো, সেই সাইন আর ওটাকে ট্যান আই ট্যান আর ধরা, এসব দিয়ে ওই ট্যান আই যখন করবি তখন এটা এক্স এটা এইচ, আর যখন ট্যান আর যখন ধরবি তখন এটা এক্স এটা এইচ প্রাইম, ব্যাস এবার ওই ভাগ করে যা সেম একদম যেমন আগেরটা করলি অ্যাজ ইট ইজ।
আচ্ছা, এবার এই প্রতিসরণ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক ওই আগের দিনের ওই ক্লাস 10 করানো হয়েছে, সেটা একটু তোরা দেখে নিস। যেগুলো মানে ম্যাক্সিমামই ইজি আর কি, তো ওটা একটু দেখে নিস। হ্যাঁ, হয়ে গেছে সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ রে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, তো এবার এখানে দুটো একটা অঙ্ক দিই, একটা অঙ্ক কর। প্রথমে একটা ছোট অঙ্ক দিই। একটি ছোট মুদ্রার উপর 10 সেন্টিমিটার পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার কাচের ব্লক রাখা হলো। লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? করে দেন। ছয় পয়েন্ট তিন সেন্টিমিটার দেখবে, কি কি? মানে উপর থেকে 6.3 সেন্টিমিটার লাগবে। আপাত অবস্থান কোথায় হবে? হ্যাঁ, 6 পয়েন্ট কত? 3. 6.33, ভালো করে চেক কর। হুম, 6.7. 6.7, হ্যাঁ। তো দেখ, একটি ছোট মুদ্রা আছে, সেই মুদ্রার উপরে একটা 10 সেন্টিমিটার পুরু, 6.66 বেরিয়েছে। হ্যাঁ 6.66 হবে, এই একটা কাঁচের স্ল্যাব ওই মুদ্রার উপর রাখা আছে, যার হাইট কত দিয়েছে? যার হাইট দিয়েছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে এত 10 সেন্টিমিটার পুরু আর কি কাঁচের স্ল্যাবটা, ঠিক আছে? এর প্রতিসরাঙ্ক মিউ দিয়ে দিয়েছে 1.5। এবার বলছে উপর থেকে যদি তুই দেখিস, তাহলে এই কাঁচের স্ল্যাবটা কোথায় তোর মনে হবে? এবার দেখ, কাঁচের স্ল্যাবটা উপরে মনে হবে। কেন?
কারণ কাঁচের স্ল্যাবটা একদম মানে সরি কাঁচের স্ল্যাবটা কয়েনটা উপরে মনে হবে কেন, জাস্ট কয়েনের উপরে কাঁচের স্ল্যাবটা রয়েছে। তাহলে অ্যাজ ইফ তুই মনে করতে পারিস যে কাঁচের স্ল্যাব থেকে আলো এই কয়েন থেকে আলো কাঁচের স্ল্যাবের মধ্যেই প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে কাঁচের স্ল্যাব থেকে কয়েনটার যে ডেপথ, রিয়েল ডেপথ, সেটাই কাঁচের স্ল্যাবের যে হাইট সেটাই। উপর থেকে এই মানে ওদের যে মাধ্যমের যে বিভেদ তল, এই যে বায়ু আর এটা কাঁচ, তার যে বিভেদ তল, সেই বিভেদ তল থেকে ডেপথ কত হচ্ছে, এই 10 সেন্টিমিটারই। তাহলে ডিটা তাহলে কত হচ্ছে, প্রকৃত গভীরতা কত, 10 সেন্টিমিটার। আমাকে জানতে চাইছে আপাত গভীরতা কত হবে, মানে কোথায় ওকে দেখতে পাওয়া যাবে, লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে। তা আপাত অবস্থান তো ডি প্রাইম, তো ডি প্রাইম তো 1/μ × ডি হয়, তাই না? তাহলে 1/μ মানে 1/1.5 ইন্টু ডি তো 10, তাহলে 6×15 = 90, আবার 6×15 6×90 এরকম চলতে থাকে। তাহলে এত সেন্টিমিটার হবে, 6.66 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা। তো এই অঙ্কগুলো আরেকটু ইন্টারেস্টিং হয় যখন কিনা আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণ যখন আমরা করি। ঠিক আছে, তাহলে এবার আমি একটু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণটাই দেখাবো। আচ্ছা, এটা একটু দেখ। Total Internal Reflection Part 1. Objectives: to understand what total internal reflection is and how it occurs, to study আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো দেখ, একটা অ্যাকোরিয়ামের নিচে এরকম একটা মানে একটা লেজার লাইট নেওয়া হয়েছে, এই দেখ একটা অ্যাকোরিয়ামের নিচে। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি সোজা আলো ফেলাই, তাহলে আলোটা যেহেতু সোজা পড়ছে, একদম লম্বা আপতন হচ্ছে, তাহলে আলোটা এখান থেকে সোজা বেরিয়ে যাবে। এটা দেখাচ্ছে উপরেরটা লঘু মাধ্যম, নিচেরটা ঘন মাধ্যম, নিচের এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স N1 N2 এগুলো নেয় আর কি। তো নিচেরটা ঘন আছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো যাচ্ছে, এটা লম্বা আপাতন হচ্ছে। তাহলে লম্বা আপাতন হলে পরে আলো কি হবে, সোজা বাইরে বেরিয়ে যাবে, কোনো আলোর কোনো বেগবে না কোনো, তাই তো? আলো কোনো বেগবে না, কারণ সাইন আই যেটা, সেই আইটা 0 হচ্ছে, তো সাইন আরও 0ই হবে। এবার যদি তুই একটু অ্যাঙ্গেল ব্যাকাস, তাহলে আইটা একটু হলো, তার জন্য একটা আর আসবে, এটা আই, তাহলে তার জন্য একটা আর আসবে, সেই আর এর জন্য ও খানিকটা বেগবে, তাই তো? স্নেলের সূত্র অনুযায়ী ও খানিকটা বেগবে। এটা দেখাচ্ছে যে নিচে মানে ডেন্সার মিডিয়ামে কত আস্তে আলো যাচ্ছে আর কি, আর রেয়ারার মিডিয়ামে তাড়াতাড়ি চলে গেছে, সেটাই বলছে। যে আলোর যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই আলো সোজা যাবে না, আলো পথটা বেঁকে যাবে, খানিকটা পথ বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আর, তাই তো? রিফ্রাকশন হলো, আলো খানিকটা বেঁকে গেল। এবার যদি আরেকটু অ্যাঙ্গেলে আমি যদি আলোটাকে ফেলাই, মানে আই এর মানটা যদি আরেকটু বাড়াই, এই পার্শিয়ালি রিফ্লেকশন, এটা আমি প্রথম দিন পড়িয়েছিলাম, আর কিছুটা এখানে অ্যাবজর্ব হয়েছে সেটা বোঝালো আর কি। যাই হোক, তো এবার যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আমি আরেকটু বাড়াই, তাহলে কি হবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল আরেকটু বাড়ালে প্রতিসরণ অ্যাঙ্গেলটা আরেকটু বাড়বে। এই যে আরেকটু ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়িয়েছি, এই যে এতটা বাড়ালো, তাহলে প্রতিসরণ অ্যাঙ্গেলটা একটু বাড়লো, এই যে আরেকটু বাড়লো প্রতিসরণ অ্যাঙ্গেল।
এইভাবে তুই যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়াতে থাকিস তাহলে প্রতিসরণ অ্যাঙ্গেল বাড়তে এমন একটা অবস্থা আসবে যখন একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। অর্থাৎ এই সময় আলো প্রতিসৃত হয়ে ওই মাধ্যমে আর যায় না, বিমের তল ঘেঁষে যায়। এটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ বলে, আইসি দিয়ে লেখে, সি স্ট্যান্ড ফর ক্রিটিক্যাল। তাহলে সংকট কোণ কি না, যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যায়, মানে আলো আর ওই মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে যায় না, আলো বিমের তল ঘেঁষে যায়। এরপরে যদি তুই আরো এই সংকট কোণ পার করে যদি তুই আরো তুই আপাতন কোণটা বৃদ্ধি করতে থাকিস, তাহলে দেখবি আলো পুরোপুরি আবার সেই প্রথম মাধ্যমে ফেরত চলে আসছে, আর ওই মাধ্যমে যাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু কোনো আয়না নেই, কোনো দর্পণ নেই, তবুও দেখ আলোর প্রতিফলন হচ্ছে, কোনো প্রতিসরণ হচ্ছে না। মানে এখানে কিন্তু কোনো দর্পণ নেই, স্টিল আলো রিফ্লেকশন হচ্ছে, কোনো রিফ্রাকশন হচ্ছে না। তো এটাকেই বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখন কন্টিনিউয়াস সিমুলেশনটা দেখাচ্ছে। এই হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এরপরে আলো পুরোটাই ফেরত চলে এসেছে, এই যে এরপর থেকে আলো পুরো ফেরত চলে আসবে, আলো আর ওই মাধ্যমে যাবেই না। বিমের তল থেকে এই মাধ্যমে চলে আসবে। এটা উপর থেকে দেখাচ্ছে। যদি আমি বায়ু মাধ্যম দিয়ে দিতাম, বায়ু মাধ্যমে কিন্তু কখনো এরকম হবে না, ও লঘু থেকে ঘনতে পাঠালে, কিন্তু ঘন থেকে লঘুতে পাঠালে এরকম হচ্ছে। উপরের লঘু থেকে ঘনতে পাঠালে রিফ্রাকশন দুটোই হবে এবং সবসময় হবে, সে যতই তুই আপাতন কোণ বাড়াতে থাক। কিন্তু প্রতিসরণের যখন লঘু থেকে ঘনতে না গিয়ে যখন ঘন থেকে লঘুতে যাবি, তখন এই ঘটনা দেখতে পাওয়া যাবে। এটা স্নেলের সূত্রটা যেটা, সেটা। তাহলে এবার আপাতন কোণ যখন আইসি হচ্ছে, তখন আরটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আর 90 বসিয়ে দেখে নে, আর আইটাকে আইসি বসিয়ে দে। এটা তোরা ছোটবেলায় পড়েছিস, ক্লাস 10-এই করেছিস। আরটাকে 90 করে দে, তাহলে এখান থেকে তুই সাইন আইসি ইকুয়াল টু পেয়ে গেলি n2/n1। এটা তো 1। তাহলে এই n1টাকে যদি তুই এখানে ভাগ করে নিচে পাঠিয়ে দিস, তাহলে n2/n1। তাহলে এবার আইসি পেতে গেলে তোকে সাইন ইনভার্স করে বসে দিই, সাইনটা ইনভার্স হয়ে যাবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে সাইন ইনভার্স n2/n1 বা μ2/μ1, অর্থাৎ ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি আছে দেখি। মানে অ্যাপ্লিকেশন মানে তুই তো একটা জিনিস জানিস যে এই যে ডায়মন্ড বা এই ক্রিস্টাল, এগুলো এত উজ্জ্বল কেন দেখায়। তারপর জলের মধ্যে ড্রপলেট, মানে বায়ুর বুদবুদ, সেটা অনেক উজ্জ্বল, মানে অনেক উজ্জ্বল কেন তার মধ্যে থাকে। প্রিজম, এই প্রিজমের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি। মানে আলো যদি 42 ডিগ্রিতে পড়ে, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এবার দেখ, এই যে আলোটা পড়লো, এটা কত অ্যাঙ্গেলে আলোটা পড়লো বলতো? 45 ডিগ্রিতে পড়লো। অর্থাৎ দেখ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়েছে। অর্থাৎ এখান থেকে আলোটা দেখ ওপাশে আর যাবে না, এইদিকে ফেরত চলে আসবে, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো। এখানেও 45 ডিগ্রিতে পড়লো, তার মানে আবার এখান থেকে কাঁচ থেকে আলো বায়ুতে যাচ্ছে না, ফেরত চলে আসছে, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। অর্থাৎ আলো গেল যেমন, আলো আবার পুরো ফেরত চলে আসলো। কাঁচ হওয়া সত্ত্বেও
কোনো বাধা নেই, বিপত্তি নেই, কিছু নেই, কোনো দর্পণ নেই, কিছু নেই, স্টিল আলো গিয়ে আবার পুরো ভিতর থেকে ফেরত চলে আসে। এটা একটা বাইনোকুলারের মধ্যে থাকে। মেকানিজমটা দেখ, এই লেন্সে পড়লো, আলোটা একটাতে গেল, এটাতে গেল, ওটা থেকে তারপর চোখে আসলো, তাহলে তুই সোজা দেখতে পাচ্ছিস। নয়তো এই লেন্সের জন্য ওটা উল্টে যেত আর কি, যে উল্টোটা তুই দেখছিস না, উল্টোটাকে দেখাচ্ছে এরকম দুটো প্রিজম ইউজ করে। এটা অপটিক্যাল ফাইবার বলছে। এটা তো পরীক্ষায় কোশ্চেনও আসে যে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি বা আলোকীয় তন্তু বলে এটাকে। তো এর ভিতরে এই যে কোর থাকে আর কি, এই যে ভিতরে এই জায়গাটার মধ্যে ফাইবার গুলো থাকে, মানে এটা একটা ফাইবারের মধ্যেই অ্যাকচুয়ালি, মানে একটা সিঙ্গেল ফাইবার যার মধ্যে দিয়ে আলোটা যায়। প্যাডিং থাকে এর মধ্যে, এই যে আলোটা যাচ্ছে, তো এই প্যাডিংটা এমন এমন মানে মাধ্যমের থাকে যে আলো যে অ্যাঙ্গেলই ওর ভিতরে ঢোকে না কেন, সেটা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশিই হয়ে যায়, এবং যার ফলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তারপরে সিগন্যাল যা পাঠায় সেটাই এখানে আসে, মাঝখানে কোথাও সিগন্যালটা ইন্টারাপ্ট হয় না, সিগন্যালটা শোষিত হয় না, কিছুই হয় না, যা শক্তি পাঠায় সেটাই আসে। টেলিভিশন, কম্পিউটার, এগুলো বলছে, এগুলোর মধ্যে যদি ওগুলোর মধ্যে ক্রিস্টাল ইউজ করা হয়, লিকুইড ক্রিস্টাল, এলসিডি ওর জন্য নাম। অপটিক্যাল ফাইবারের মধ্যে মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখা যায়, সেটাই বলছি। এগারো আর 15 দেখলাম তো, 11 বোধহয় এটা। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পার্ট 2টা দেখি কি আছে এটাতে। এটা ছোটই আছে। চিন্তায় পড়ে গেছে যে আমার হাতের ডায়মন্ডটা এত চকচক কি করে করছে। তো এই ডায়মন্ডের মধ্যে কি আছে না, ডায়মন্ডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ডায়মন্ডের কাটিং এমন হয়ে করে, মানে একটা ডায়মন্ড কাটিং এর উপর ডিপেন্ড করে যে ও কতটা চকচক করবে। মাল্টিপল কাটিং, যেমন যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে আলো যদি আপতিত হয় তাহলে তো আলো ফেরত চলে আসে। এবার একটা ডায়মন্ডে সেটাই হয়। এইটা একটা খুব সুন্দর জিনিস, এটা দেখ, এখান থেকে আলো ফেলেছে। এটা আমার এক্সপেরিমেন্ট করার খুব ইচ্ছে, মানে এইরকম একটা মানে ব্যবহার করে, কিন্তু এগুলো পাইনি আমি। সোজা সোজা পাঠালো, আলো সোজা বেরিয়ে গেল। হ্যাঁ, আলো ঘন থেকে লঘুতে যাচ্ছে। এইবার এখান থেকে বেঁকাতে থাকবে, যেই বেঁকাতে থাকবে একটা সময় পরে গিয়ে আলো ফেরত চলে আসবে। এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেল। না, এখনো হয়নি, 90 ডিগ্রি হবে ওটা, তবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। আরো বাড়াতে থাকবে, বাড়তে থাকছে। এই যে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেল। এবার আলো পুরো ফেরত চলে আসবে। আমি এটা এই গ্লাস পাইনি, কিন্তু আমার বাড়িতে অন্য একটা মোটা গ্লাস আছে আর কি, মানে কিনেছিলাম দেখানোর জন্য। ওই গ্লাসটাতে মানে সেম জিনিস দেখা যায়। বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলো ফেলেছে, আলো বিভিন্ন বিভিন্ন দিকে গেছে, কিন্তু এই যে বেশি অ্যাঙ্গেলে ফেলেছে এটা ফেরত চলে এসেছে। এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়েছে, এই আলোটা ফেরত চলে এসেছে। গ্লিসারিনের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বরফের, স্যাফায়ার, কোয়ার্টজ, এগুলোর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেগুলো দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড কেন এত চকচক করছে? কারণ ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 24.4 ডিগ্রি, মানে ওর যে তলগুলো, সেই তলগুলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 24.4 ডিগ্রি। এই যে এক একটা তল, এই যে এগুলো এক একটা তল, মানে এতে আলো পড়লে পরে ওই 24.4 ডিগ্রির বেশি কোণেই পড়ে যায় আলো। এই যে একটা তলে এসে আলো পড়লো, এটা গ্রেটার দেন 24.4 ডিগ্রি হয়,
এই আলোটা বেরোতে পারে না, ব্যাক করে। তাহলে আবার এদিকে আসলো, ওখানে আবার এসে একটা তলে পড়লো, সেখানেও সেই 24.4 ডিগ্রি কমেই পড়লো। সুতরাং যত আলো ঢোকে সব আলো এরকম ঘুরে ঘুরে শুধু উপর থেকে বেরোয় আলোটা। তার মানে আলো ঢুকছে সব দিক থেকে কিন্তু বেরোচ্ছে সব উপর দিক থেকে। ওর জন্য তোর উপর দিকটা অত চকচকে লাগছে, কারণ অনেক আলো অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছিস তুই। এই যে বিভিন্ন বর্ণের আলো ঢুকছে কিন্তু বেরোচ্ছে সব উপর দিয়ে, এই যে উপরের সারফেস গুলো দিয়ে। ওর জন্য তোর উপরের সারফেস গুলো চকচকে লাগে, মানে অনেক বেশি আলো তুই ওখানে দেখতে পাচ্ছিস না। এছাড়া ডিসপারশন অফ লাইটও হয়, এই যে সাদা আলো ঢুকে বিভিন্ন কালারের আলো হয়ে যায়, সেই আলোগুলো রিফ্লেক্ট করতে থাকে, কারণ এক একটা আলোর এক এক রকম সংকট কোণ। ওর জন্য তুই ওই ডায়মন্ডের উপর থেকে বিভিন্ন কালার দেখতে পাবি, এই যে অনেক রকম চকমক ঝিকমিক হচ্ছে বিভিন্ন বর্ণের কালার। এইটা কিছু কিছু জায়গায় এই বিরাট আলো লাগছে, আসলে ওইখান থেকে সব আলোগুলো বেরোচ্ছে আর কি। ওই জায়গাটা প্রচন্ড মানে ঝলসানো মতো আলো লাগছে। ও ও, দাদা, হ্যাঁ বল। বলছি তার মানে ডায়মন্ডে কি অ্যাকচুয়ালি নিয়মিত প্রতিফলন দেখতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব নিয়মিত প্রতিফলন, মসৃণ তল তো এগুলো সব নিয়মিত প্রতিফলন। আর অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ প্রতিফলনটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। ভালো প্রশ্ন করেছিস তুই। অভ্যন্তরীণ প্রতিফলনটাই নিয়মিত প্রতিফলন। আচ্ছা, 13টা দেখ। আর বাইসাইকেল রিফ্লেক্টরটা তো আছে, এটা অপটিক্যাল ফাইবারটা তো। স্যার হ্যাঁ, অপটিক্যাল ফাইবারটা দেখলি তো, ওটা দেখা দরকার। হ্যাঁ বল। স্যার বলছি যে ধরুন ডায়মন্ডের ভেতরে যে আলোগুলো প্রবেশ করছে মানে হ্যাঁ, এগুলো রেগুলো ওগুলো তো বাইরের দিক থেকে উপরের দিক থেকে শুধু বার হচ্ছে। বার হচ্ছে, হ্যাঁ। এবারে এবারে ওপরে যদি কোনো একটা মিরর টিরর বা কোনো প্লেটিং করে দিই তাহলে মানে আলোগুলো তার বাইরে বার হতে পারবে না, তাহলে কি ওর ভেতরেই থাকবে এরকম হ্যাঁ কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, তখন ওর ভিতরে থাকবে, ওটা পুরো কালো লাগবে তখন। মানে ওটা একটা ব্ল্যাক বডি ও হয়ে যাবে তখন। মানে আলো বাইরে থেকে ঢুকছে আর বেরোচ্ছে না। তো যেহেতু ওখান থেকে কোনো আলো বেরোচ্ছে না, তাই তুই কোনো রঙও দেখতে পাবি না, কারণ ওর গায়ে যেখানেই বস্তু আলো পড়বে আলো ঢুকে যাবে, কিন্তু আলো আর ওখান থেকে বেরোতে পারছে না। সুতরাং বাইরে থেকে তোর ওই জিনিসটা পুরো কালো লাগে। এটা তুই ভালো প্রশ্ন আচ্ছা করেছিস। কারো কখনো কোনোদিনও ডায়মন্ড দেখতে পেলে উপরে ওই উপরটা করে দিবি, আহ, পুরো পুরো সিলভার প্রলেপ দিয়ে দিবি উপরটাতে। তাহলে তো কোনো ডায়মন্ড বলে মনে হবে না এটা। না, মনে হবে না তো। আর তোকেও তোর মতো লাগবে না দেখতে। দাদা বলছি থিওরি হয়ে গেছে পড়ানো? না, হয়নি। কেন, তারা আছে? ক্লাস রয়েছে। হ্যাঁ, না, ক্লাস রয়েছে 10টা থেকে ক্লাস রয়েছে। 10টা থেকে আবার কি ক্লাস? কেমিস্ট্রি। ও, আজকে পড়া থাকে কেমিস্ট্রি? হ্যাঁ, অনলাইন। আচ্ছা আচ্ছা, এই যে রিফ্লেক্টর গুলো দেখ, এই রিফ্লেক্টর গুলো তোরা সব জায়গায় দেখেছিস, গাড়ির পিছনে থাকে, রাস্তাঘাটে দেওয়া থাকে। এগুলো কিন্তু ছোট ছোট প্রিজম এরকম, ওই যে আলো পড়ে সে আলো আবার ফেরত চলে আসে। এই যে এগুলো এক একটা সব এই যে ছোট ছোট প্রিজম, এই যে আলো সোজা ঢোকে, নিচে আসে, রিফ্লেক্ট করে আবার বাইরে বেরিয়ে যায়। এই যে এই যে এই যে এত গ্লো লাগে, ওটা আসলে জ্বলে, ওটা তোর আলোতেই জ্বলে, ওটা মানে ওর মধ্যে কিছু নেই। ঠিক আছে, ওটা তো বললাম। আচ্ছা, মিরেজটা দেখ, যে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আর একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কি আমরা বলি মিরেজ বা ওই মরীচিকা। তো এই যে মরুভূমিতে নাকি এরকম গাছের উল্টো জিনিস দেখা যায়, আমরা তো এমনি রাস্তাঘাটেই দেখি, তার জন্য। হ্যাঁ ঠিক আছে, তুই বেরিয়ে যা, কেমিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট। তো ওই আহ, আমরা দেখি যে তোর রাস্তাঘাটেই দেখি আমরা যে জলের নিচে আর কি, মানে রাস্তাটা ভেজা 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 লাগে। ওটাও সেম কেস। এটা আসলে কি হয় যে হ্যাঁ বায়ু। স্যার, গরমকালে এটা দেখা যায় মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরের থেকে দেখলে মনে হয় যেন যেন মানে বৃষ্টি রাস্তায় হয়েছে ওই হ্যাঁ সাইডটা হ্যাঁ এরকম। হ্যাঁ, ওই সাইডটা বৃষ্টি হয়েছে। আসলে কি হয়, নিচটা প্রচন্ড গরম থাকে আর উপরটা আস্তে আস্তে তুলনামূলক কম গরম থাকে। তো উপরটা তাই লঘু থাকে, নিচেরটা ঘন থাকে। তো আলো
না সরি উল্টো বললাম, নিচেরটা লঘু থাকে উপরে ঘন থাকে, কারণ নিচ যত গরম থাকে, গরম জায়গাটা তো জলীয় বাষ্প থাকবে না, তাই নিচটা লঘু উপরটা ঘন। এই ঘন থেকে লঘুতে যখন আলো আসে, আলো অবিলম্ব থেকে বেগতে 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 এমন একটা পর্যায়ে আসে যখন আপতন কোণটা ওই সংকট কোণের থেকে বেশি হয়ে যায়, এবং সেই মুহূর্তে আলো বেঁকে উপরের দিকে উঠে যায়। তার ফলে কি হয়, এর প্রতিবিম্বটা মনে হয় যেন নিচের এখান থেকে আসছে। এই এই আলো উপরের দিকে উঠে গেছে, এখন এ যখন উপর থেকে দেখবে, এ তো এই সোজাসুজি দেখবে। এই যে এই উটটা উট না উটের মালিক যেই দেখছে না কেন, এ তো এখান থেকে এই সোজাসুজি আলোটা এইভাবে আসছে, তার তো মনে হবে আলোটা এই সোজাসুজি এইখান থেকে আসছে। অর্থাৎ এই গাছের মাথাটাই নিচে দেখায়, এই নিচে দেখায়। মনে হবে এবার আমরা জেনারেলি আমাদের দেখতে দেখতে অভ্যস্ত, আমরা কোনো জিনিস উল্টো কখন দেখি, সামনে জল থাকলে তখন মনে হয় ওটা জল, ওটা ফিলিংস দেয় ব্রেনে। আর এরকম সমুদ্রে টমুদ্রে নাকি এরকম জাহাজ উপরের দিকে দেখা, আমি তো সমুদ্রে কখনো দেখতে যাইনি, দেখিনি সেরকম আর কি। কিন্তু সমুদ্রে জাহাজ উপরের দিকে থাকে, কারণ নিচটা ঠান্ডা থাকে, নিচটা লঘু ঘন থাকে, উপরটা লঘু থাকে। এই জাহাজ থেকে যখন আলো মানুষের চোখে যায়, তখন যেহেতু ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, এই যে ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, সরে সরে একসময় গিয়ে আপতন কোণটা সংকট কোণ থেকে বেশি হয়, এরকম বেঁকে গিয়ে এই লোকের চোখে আসে। এখন ও তখন এই সোজা দেখে এইখানে। তো তার মানে কি হয় বলতো, অনেক দূর আগে থেকেই সমুদ্রের জাহাজ অনেক উপরে দেখতে পায়। মানে মোদ্দা কথা, সমুদ্রের তলটা অনেকটা উঁচুতে দেখা যায়। এটাই কিন্তু সেই কনসেপ্ট যে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরেও সূর্যকে দেখা যায়, একই জিনিস। হুম। কিন্তু স্যার মরীচিকায় ওই যে মানে যে গাছটা মানে স্থির আছে, কিন্তু ওই নিচেটায় ওটা কাঁপছে, ওটা কি মানে ওটা কি 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 জন্য হয় ওটা? ওটা হয় হচ্ছে গিয়ে অ্যানিমেশনের জন্য এখানে হয়েছে আর কি, ও বেশি কাঁপিয়ে ফেলেছে, অত কাঁপে না। এমনি যেমন তারা মিটমিট করে, যেমন ওই তারা মিটমিট করে কেন, কারণ অনেক মাঝখানে অনেক মাধ্যম থাকে, গরম থাকে ঠান্ডা থাকে, বিভিন্ন ধরনের মাধ্যম থাকে। তো সেখানে আলো, ওখান থেকে যে আলোগুলো আসছে সব এক পথে সবসময় আসছে না, মানে একটু এপাশ থেকে আসছে, কেউ কেউ একটু ওপাশ থেকে আসছে, এরকম মানে ধারে কাছে দিয়ে আসছে। এখানেও তাই হয় যে মাধ্যমের ওই যে মাধ্যমের যে উষ্ণতা, ওটা চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি। গরম তো সূর্য থেকে, কারণ সূর্য থেকে তো সবসময় কনস্ট্যান্ট আলো আসে না। একটা মানে সকালবেলা থেকে আলোর তীব্রতা বাড়তে থাকে, বাড়তে 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 একটা টাইমে অনেক বেশি আলো আসে, খুব গরম আসে, আবার আস্তে আস্তে কমতে থাকে। এই যে বিভিন্ন শক্তি আসছে, যে আলোক শক্তি আসছে, তার জন্য মাধ্যম বিভিন্ন রকমের ভাবে গরম হয় আর কি। কখনো একটু কম গরম, কখনো একটু বেশি গরম, কখনো বেশি গরম হয়ে গেছে, এরকম হয় আর কি। কখনো মেঘ থাকে না, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে। তার জন্য ওই একই গাছ থেকে আলোটা একটু এদিক ওদিক শিফট হয়ে আসে। ওর জন্য তুই এক্ষুনি একটা গাছকে যেখানে দেখতে পেলি, পরক্ষণে গাছটা একটু ওদিকে বেঁকে গেল, একটু অন্য জায়গা থেকে দেখছিস, তাহলে তোর ব্রেন কি ভাবছে, গাছটা বোধহয় একটু বেঁকে গেছে। তো এটা একটা ইলুশন আর কি, মানে একটা ব্রেনের একটা ভ্রম এটা। মানে এই গাছটা এখান থেকে আলো আসছিল, গাছটার এই যে পাতাটা তুই এখান থেকে দেখতে পাচ্ছিলি, কিছুক্ষণ করে পাতাটা তুই এখানে দেখতে পেলি, তাহলে ব্রেনে কি মনে হলো যে এই পাতাটা এখান থেকে এখানে সরে গেছে। এবার এটাই খুব স্মুথ হচ্ছে, মানে স্পন্টেনিয়াসলি হচ্ছে, কন্টিনিউয়াসলি এই জিনিসটা হচ্ছে। তোর মনে হচ্ছে পাতাটা, এটা একটা অ্যানিমেশন, মানে তোর চোখে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো সেটা তো একটা অ্যানিমেশনের মতোই লাগবে, অ্যানিমেশনও তো ওইভাবেই তৈরি হয়, একটা ফ্রেমকে কন্টিনিউয়াসলি খুব কম টাইমের মধ্যে চালিয়ে যায়। ওর জন্য আমার ওই জিনিসটা কাঁপতে লাগে, কাঁপতে থাকে আর কি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা হয়েছে, সেটা একটু যদি আমরা তাহলে লিখে নিই এখানে। আচ্ছা, বইতে কয়েকটা ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করিস তো। পেজ নাম্বার
পেজ নাম্বার 85-এর এক করবি, 2 করবি, 3 করবি, 4 করবি, 5 করবি, 6 করবি, 6টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 6 করবি, 7 করবি, 8 করবি, 8টা ইম্পর্টেন্ট। তোর মধ্যে অল সব করবি। আচ্ছা, তারপরে আসলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো সেটা আমি অলরেডি দেখালাম আর কি অ্যানিমেশনে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আশা করি আর অত বেশি আমাকে ছবি আঁকতে হবে না, ছবির থেকে অনেক ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিভেদ তল, এই হচ্ছে গিয়ে অবিলম্ব, এই হচ্ছে আলো পড়ছে এখানে, আলো পড়ছে, আলো একটু বেঁকে যাচ্ছে অবিলম্ব থেকে, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। কেন না, কারণ এটা হচ্ছে ঘন মাধ্যম, আলো ঘন থেকে লঘুতে যাচ্ছে, এর জন্য অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর। এইবার আলো যদি এমন কোনো একটা অ্যাঙ্গেলে পড়ে, যে অ্যাঙ্গেলটার নাম দিলাম আইসি, যে অ্যাঙ্গেলে পড়লে যে রিফ্র্যাক্টেড যে রেটা এটা বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। আলো এমন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেই কোণটাকে আমরা বলি সংকট কোণ। তাহলে এই কোণটাকে আমরা কি বলছি? সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে যখন I equal to IC, তখন R equal to কি 90 ডিগ্রি। তাহলে স্নেলের সূত্র আমরা কি জানি? এটা ধর μ1 মাধ্যম, এটা μ2 মাধ্যম, তাহলে μ2 sin I এটা ইকুয়াল টু μ1 sin R। তাহলে μ2 sin I যখন IC, তখন μ1 sin R তখন 90 sin 90, তাহলে sin IC এটা ইকুয়াল টু কি হলো μ1 বাই μ2। সুতরাং IC ইকুয়াল টু হলো sin ইনভার্স μ1 বাই μ2। তাহলে এইভাবে আমরা সংকট কোণের মান বের করতে পারি, যে দুটো মাধ্যম রয়েছে, একটা μ1 একটা μ2, তাহলে এদের মধ্যে এদের যে বিভেদ তল রয়েছে তার সংকট কোণের মান কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবং আমরা যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন চাই, তাহলে আলোটাকে এই সংকট কোণ থেকে বেশি কোণে ফেলতে হবে। আর আমরা যদি চাই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেন না হয়, তাহলে আলোটাকে সংকট কোণ থেকে কম কোণে ফেলতে হবে, তাহলে আলোটা ওপাশে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সংকট কোণ গেল আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্ট গেল। হ্যাঁ, এবার এটা যদি এরকম হয় যে μ1টা যদি বায়ু মাধ্যম হয়, অর্থাৎ 1 হয়ে যায়, তাহলে μ2টাকে আমি μ দিয়ে লিখবো। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা গিয়ে সেক্ষেত্রে দাঁড়াবে IC ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই μ, বা সাইন IC সেটা ইকুয়াল টু 1 বাই μ, বা μ ইকুয়াল টু 1 বাই সাইন IC। ঠিক আছে, যেটা যে কোনো একটা আর কি, মানে এরকম রিলেশন দেয় আর কি। মানে কিরকম দেবে বলতো, যে আইসি দিয়ে দেবে, মিউ বের করতে দেবে তোকে, সংকট কোণ এত হলে মাধ্যম প্রতিসরাঙ্ক কত, বা কোনো অঙ্কের মধ্যে পার্টিকুলারলি কোনো অঙ্কের মধ্যে ইউজ হবে। ঠিক আছে, এবং এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনা একমাত্র যখন আলো ঘন থেকে লঘুতে যাবে তখন, ঘন থেকে লঘুতে যখন আলো যাবে তখন, আর অন্য কোনো সময় এই ঘটনা দেখতে পাওয়া যায় না। এবং এটা ব্যবহার করে বহু জিনিস করা হয়, মানে আমরা
এই যে ক্রিস্টালোগ্রাফি করি, মানে আমরা কোনো সিস্টেমের, মানে ধর কোনো লিপিড বা কোনো এলিমেন্ট আছে, সে আয়রন বা অন্য কোনো কম্পাউন্ড, তাদের স্ট্রাকচার যে আমরা দেখি এক্স রে ইউজ করে, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রয়োগ করেই আমরা দেখি। মানে ওই আমাদের যে ফিল্ম তৈরি হয়, পাতলা শীট তৈরি হয় মলিকিউলের বা অ্যাটমের, তার উপরে এক্স রে ফেলা হয় এমন অ্যাঙ্গেলে যাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এবার বিভিন্ন অ্যাঙ্গেলে ফেলা হয় আলো, তাহলে কি হয়, বিভিন্ন লেয়ার থেকে ওই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এইভাবে আমরা লেয়ারের ইনফরমেশনগুলো পাই এবং মলিকুলার যে স্ট্রাকচারের সেই ইনফরমেশনটা পাই, যে ইন ডেপথ ইনফরমেশনটা পাই। ইন ডেপথ মানে জেড অ্যাক্সিস বরাবর ওর কিরকম স্ট্রাকচার আছে সেই ইনফরমেশনটা পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ হিসাবে এই মরীচিকা টরিচিকাগুলো তো আছেই, বা যেটা ইম্পর্টেন্ট তোদের জন্য সেটা হচ্ছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু, এর শুধু মেকানিজমটা পড়বি, ক্যালকুলেশন কিচ্ছু করার দরকার নেই। এর ক্যালকুলেশন তোদের আসবে না, তোদের শুধু আসবে আলোকবাহী তন্তুর ব্যবহার এবং আলোকবাহী তন্তুর যে কার্যনীতি, মানে কিভাবে আলোকবাহী তন্তুতে মানে আলো পাঠানো হয়। জাস্ট ওই কনসেপ্টটা, যে ওর ভিতরে যে মজ্জা থাকে, ওর মধ্যে ক্ল্যাডিং থাকে, একদম কোর থাকে, তো আলো ওই কোরের মধ্যে দিয়ে পাঠানো হয়, বাইরে যে ক্ল্যাডিং থাকে সেই ক্ল্যাডিং এ আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে চলে যায়। সুতরাং যে সিগন্যাল দেওয়া হয় সেই সিগন্যালই কিলোমিটারের পর কিলোমিটার দূরে পৌঁছে যায়, কোনো রকম লস হয় না, লসলেসলি, লসলেসলি পৌঁছায়, ঠিক আছে, কোনো রকম লস হয় না। এই আলোকবাহী তন্তুগুলো কিন্তু তোদের পড়া থাকবে। তারপরে মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, কিন্তু একটা জিনিস যেটা রয়ে গেল, যেটা কিনা আমাকে পরের দিন যেটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে যে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আরো একটা ঘটনা হয়। সেই ঘটনাটা জাস্ট আমি একটু ছোট ইন্ট্রোডাকশন দিয়ে পরের দিন ডিটেলসে করাবো। সেটা হচ্ছে একটা মাছ যখন আহ, একটা মাছ যখন জলের নিচ থেকে আমাদেরকে দেখে, তখন সে মাছটা, ধর এটা একটা জলের সারফেস, ঠিক আছে, আর এটা জলের নিচের, এইটা হচ্ছে কি জলের নিচের জায়গা, জলের নিচে বিভিন্ন গাছপালা রয়েছে অনেক কিছু জলের নিচে রয়েছে, ঠিক আছে। এবার একটা মাছের চোখ, এটা এটা হচ্ছে একটা মাছের চোখ। এবার দেখ উপরেও তো এখানে গাছপালা টাছপালা রয়েছে, পৃথিবী সমস্ত কিছু তো এর উপরেই রয়েছে। তো এবার একটা জিনিস খেয়াল কর, তো এইখান থেকে যে আলোগুলো আসছে, সে আলোগুলো তো অবিলম্ব থেকে বেঁকে চোখে আসছে, মাছ উপরের জিনিস দেখতে পাচ্ছে খুব ভালো মতো, মাছ উপরের জিনিস দেখতে পাচ্ছে। কিন্তু তার সাথে সাথে মাছটা যখন এখানে রয়েছে, মাছের চোখটা যখন এখানে রয়েছে, উপরের জিনিস তো আসছে, সেটা তো মাছ দেখছেই, তার সাথে মাছের চারিপাশের এই যে জায়গা, এখান থেকেও তো আলো এদিকে বেরোচ্ছে, সব দিকে বেরোচ্ছে, কারণ আমরা মানুষরাও তো উপর থেকে নিচের জিনিসগুলো দেখতে পাই। তাহলে এবার জাস্ট ইমাজিন কর যে নিচের আলোগুলোর কি সিন হচ্ছে। তো ধর এই যে আলোটা পড়লো, সেই আলোটা অবিলম্বটা এটা হচ্ছে, এবং এটা ধরো সংকট কোণের থেকে কম কোণেই আছে, আলোটা ধরো এইভাবে বেরিয়ে গেল, তো আলোটা এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই দূরের যে জিনিসটা রয়েছে, এখানে ধর দূরে তো আরো জিনিস রয়েছে, আরো এই দূরে জিনিস রয়েছে, এই ওই সেম লম্বতেই, ওই সেম লম্বতে এইখান থেকে যে আলোটা পড়বে, সেই আলোটা তো অনেক বেশি কোণে পড়বে, এবং এ হয়তো সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে গেছে। তাহলে এই আলোটা কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে এদিকে চলে আসে। আর মাছ তো এখানে রয়েছে, মাছের চোখটা এখানে রয়েছে, মাছের চোখ তো এখানে রয়েছে, তাহলে বুঝি ভালো করে। তাহলে মাছটা এইখান থেকে, মানে মাছটা এখানে যখন এই দিকে তাকাবে, মাছটা যখন এই দিকে তাকাবে, তুই কি ভাবছিস ওই বাইরের গাছ দেখবে? না, ও কিন্তু মাছটা যখন এই দিকে তাকাবে,
তখন মাছের চোখে যে আলোটা আসবে সেটা ওরই নিচের আলোই মাছের চোখে আসবে। তো অ্যাকচুয়ালি এই নিচের এই জিনিসটাই মাছ এইখানে দেখতে পাবে। কি বললাম বুঝতে পেরেছিস তো? সেম জিনিস এদিক থেকেও হবে। মানে এদিক থেকেও কোনো একটা আলো, মানে কোনো একটা মিনিমাম একটা আলো যেটা কিনা এদিক থেকে এসে ওই সংকট কোণার থেকে বেশি কোণে আপতিত হবে এবং সেটা প্রতিফলন হয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে মাছের চোখে আসবে। এবং যার ফলে কি হবে, মাছের চোখে যে আলোটা আসবে সেটা এইভাবে আসছে, মাছ এই বস্তুটাকে এখানে মনে করছে, কিন্তু এখানে বাস্তবে কিন্তু উপরে একটা গাছ রয়েছে, কিন্তু মাছ গাছ দেখছে না, মাছ এই নিচের এই জিনিসই এখানে দেখছে। অর্থাৎ মাছের কাছে ওর নিচের যে তলটা সেটা এরকম বেঁকে এরকম দেখাচ্ছে। অর্থাৎ মাছ এইটুখানি জায়গার মধ্যে থেকে উপরে পৃথিবীকে দেখতে পাবে। ওই জায়গার মাছটা, একটা জায়গায় মাছ আছে সেইখান থেকে দেখছি আমি। মানে এইটুখানি জায়গার মধ্যে মাছের পুরো পৃথিবীটা মনে হয়, পুরো উপরে পৃথিবীটা এইটুখানি একটা এরকম শঙ্কুর যে ভূমি, সেই ভূমিতে সমস্ত পৃথিবীটা রয়েছে। আর তার এপাশেও সমুদ্র, এপাশেও সমুদ্র, কারণ ওই নিচের জিনিসই ও এখান থেকে দেখতে পাচ্ছে। কারণ এই আলোগুলো তো এখান থেকে গিয়ে ওর চোখে আসছে, ওর মনে হচ্ছে জিনিসগুলো এখানে রয়েছে, আবার এপাশের জিনিসগুলো ওর এখানে রয়েছে। অর্থাৎ এই যে সাইডের জিনিসটা এটা ওর কাছে বেঁকা লাগছে এরকম, এই সাইডের জিনিসটা ওর কাছে বেঁকা লাগছে এরকম। তো মাছের ভিউ কিন্তু সবসময় এরকম। এটা দিয়ে পরীক্ষার কোশ্চেন আসে যে মাছ যে শঙ্কুর মধ্য থেকে পৃথিবীকে দেখে সেই শঙ্কুর ব্যাসার্ধ কত। হুম, সেই শঙ্কুর ব্যাসার্ধ কিসের কিসের উপর নির্ভর করে, এইটাই শুধু পরের দিন করা। এটাকে দৃষ্টিক্ষেত্র বলে, দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ বলে এটাকে, ফিল্ড অফ ভিউ। এটা একটা ফর্ম আসে যে আর ইকুয়াল টু এইচ বাই রুট অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা প্রুফ করতে দেয়, এইটাই জানতে বলে। এটা নেক্সট দিন করাবো, আজকে আর করাচ্ছি না যেহেতু দেরি হয়ে গেছে একটু। এটা নেক্সট দিন করিয়ে এই চ্যাপ্টার থেকে একটু অঙ্ক টঙ্ক করালে পরে সমতলে আলো প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে। তারপরে আমি মানে আছে যদিও প্রিজমটা রয়েছে, তো তারপরে আমি যেমন এই তোদের শনিবার একটা এক্সট্রা ক্লাস করাবো বলছি, শনিবার এটাকে শেষ করে দিয়ে রোববার যদি সম্ভব হয় আর একটা ক্লাস করাবো, ওটাতে প্রিজম করাবো, বা সোমবার তো তোদের ক্লাস রয়েছে, সোমবার ধরে নে প্রিজমটা করিয়ে দেবো। প্রিজম একদিনেরই কেস আছে, 4টে ইম্পর্টেন্ট থিওরি রয়েছে আর কিছু কনসেপ্ট আছে, ভালো ভালো কনসেপ্ট রয়েছে, যে আলো কোন অ্যাঙ্গেলে ঢুকলে আবার ফেরত চলে যাবে, কোন অ্যাঙ্গেলে ঢুকলে আলো একটা বাহুর সমান্তরাল বেরোবে, এরকম বিভিন্ন বিভিন্ন কিছু। তো প্রিজমটা সোমবার কমপ্লিট করে দিয়ে তারপরে আমি ওই ডুয়াল নেচার টেচার এগুলো করাবো। আবার লেন্সটা আবার 2 দিন পরে আসবে, নভেম্বরটা শেষ হয়ে গেল তারপর লেন্সে আবার আসবে। বা হতে পারে আমি মানে পুরো পুরো চ্যাপ্টারটাই পুরো সব কমপ্লিট করে দিয়ে আবার লাইটে ফিরলাম আর। তাহলে আবার লাস্টের দিকে একটু লাইট প্র্যাকটিস হয়ে যাবে এই যা। ঠিক আছে, তো তোরা সমতল আলো প্রতিসরণটা কমপ্লিট করে ফেল, সব হয়ে গেছে, শুধু এই জিনিসটা বাদ। তো সুতরাং কমপ্লিট করে ফেলা মানে কি, বিবিধর অঙ্ক করা, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করা, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেটা করা, হর্স করা, এবং সহজ গাণিতিক যে প্রশ্নমালাগুলো রয়েছে সেগুলো করা। এইটা হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করা মানে এইটা কাজ। আমি পরের দিন তাও একবার ফলো আপ করে দেবো, আমি কিছু নিউমেরিক্যাল করিয়ে দেবো, আর আরো আবার বলে দেবো যে কি কি করতে হবে। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিচ্ছি, তোরা একটু